হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ স্ক্রিনে দাদা দেখা শুনতে যাচ্ছে পাচ্ছি। প্রশ্নটা? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা দেখা চলো, যাচ্ছে। ঠিক আছে। আজকে আমরা এই কোয়েশ্চেন নাম্বার 10 এবং কোয়েশ্চেন নাম্বার 11 আলোচনা করার চেষ্টা করব যতটা সময়ের মধ্যে আমরা পারি করতে। বিশেষ করে কোয়েশ্চেন নাম্বার 10টা বেশ ভালো এবং কোয়েশ্চেন নাম্বার 11টা অতটা ভালো নয়। কোয়েশ্চেন নাম্বার 10টা আগে আমরা আলোচনা করি, তারপর সময় থাকলে 11টা আলোচনা করব। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন নিয়ে বসবে, পাশে পাশে এক্সট্রা যদি কোনো ইনফরমেশান পাও লিখে রাখবে। মানে 1 নম্বরে এই ইনফরমেশান, 2 নম্বরে এক্সট্রা ইনফরমেশান, এইভাবে একটু পাশে পাশে লিখে রাখবে। খাতা পেন নিয়ে বসবে বা পড়ার সময় একটু খেয়াল করবে যে এই প্রশ্নের আনুষঙ্গিক আর কি কি প্রশ্ন হতে পারে, হ্যাঁ, এর আশেপাশের এরিয়াগুলো আর কি কি রয়েছে, এর সঙ্গে মিলিয়ে আর কি উত্তর মনে রাখা যেতে পারে, এগুলো কিন্তু আমরা আলোচনা করব। সুতরাং খাতা পেন নিয়ে বসবে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো রয়েছে, ঋগ্বেদের পদপাঠকার। ঋগ্বেদ এর পদপাঠ কে করেছিলেন? ঋগ্বেদের পদপাঠ করেছিলেন শাকল্য। শাকল্য ঋষি ঋগ্বেদের পদপাঠ করেছিলেন। ইনি যজুর্বেদেরও, কৃষ্ণ যজুর্বেদের পদপাঠ করেছেন। শাকল্য ঋগ্বেদের পাঠ করেছেন। পদপাঠ মানে যেটা আমরা সংহিতা পাঠ পাই, সেই সংহিতা পাঠকে পদে পদে বিভক্ত করেছেন, করে পদপাঠ তৈরি করেছেন তিনি শাকল্য। এবং কৃষ্ণ যজুর্বেদেরও শাকল্য। শুক্ল যজুর্বেদের হচ্ছেন আর্ষেয়। এখানে আর্ষেয় দেখতে পাচ্ছ, আর্ষেয় হচ্ছেন শুক্ল যজুর্বেদের পদপাঠকার। আর গার্গ দেখতে পাচ্ছ, গার্গ হচ্ছে সামবেদের পদপাঠকার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে শাকল্য। আচ্ছা, এটা একটু মুছে দিই, না হলে অনেকের বুঝতে অসুবিধা হবে। তাহলে এইখানে সঠিক উত্তর হচ্ছে শাকল্য। নেক্সট, অথর্ববেদের শিক্ষাগ্রন্থ কোনটি? এখানে অথর্ববেদের শিক্ষাগ্রন্থ বলেছে, যেখানে বর্ণ। স্যার, স্যার আরেকবার বলবেন, প্রথমটা শোনা যায়নি। প্রথমটা সাকল্য বলেছি। আচ্ছা। যে ক্লাস রেকর্ডিং হচ্ছে, যদি অসুবিধা কিছু থাকে একদম লাস্টে জিজ্ঞাসা করবে, আমি আবার শুনবো, হ্যাঁ। আচ্ছা, অথর্ববেদের শিক্ষাগ্রন্থ। শিক্ষাগ্রন্থ পাণিনীয় শিক্ষাগ্রন্থ কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটি শিক্ষাগ্রন্থ। পাণিনীয় শিক্ষাগ্রন্থ কিন্তু অথর্ববেদের নয়, এটা ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ। আর অথর্ববেদের শিক্ষাগ্রন্থ হলো মান্ডুকি শিক্ষা। এটি হচ্ছে 1 নম্বর, মান্ডুকি শিক্ষা অথর্ববেদের শিক্ষাগ্রন্থ। আরেকটি শিক্ষাগ্রন্থ দেখো, পাণিনীয় শিক্ষাগ্রন্থ রয়েছে। পাণিনীয় শিক্ষাগ্রন্থ কিন্তু ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়া নারদ শিক্ষাগ্রন্থ, শাকটায়ন শিক্ষাগ্রন্থ, সামবেদের শিক্ষাগ্রন্থ, এগুলিও কম বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর, ঈশোপনিষদের অপর নাম কি? এর আগে যতগুলো প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকবারই বলেছি যে ঈশোপনিষদ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঈশোপনিষদের আশেপাশে যে কোনো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ঈশোপনিষদের অপর নাম কি? মন্ত্রোপনিষদ। কেন মন্ত্রোপনিষদ? যেহেতু মন্ত্রভাগের ঠিক পরেই রয়েছে। আমরা জানি যে বেদের 4টি ভাগ: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মন্ত্রের পরে আছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরে আরণ্যক অংশ, আরণ্যক অংশের পর উপনিষদ অংশ। এইটা সাধারণ ক্রম। কিন্তু ঈশোপনিষদ কি করেছে? যেই মন্ত্রভাগ শেষ হয়েছে তখনই সে শুরু হয়েছে। অর্থাৎ শুক্ল যজুর্বেদের যে 40টা অধ্যায় মন্ত্রভাগ রয়েছে, যেই শেষ হয়েছে তারপরেই এই উপনিষদটির অবস্থান। তাই মন্ত্রভাগের শেষে অবস্থিত হওয়ায় এর নাম হয়েছে মন্ত্রোপনিষদ বা সংহিত উপনিষদ। এবং ঈশাবাস্য উপনিষদও এর আরেকটি নাম। এখানে কতগুলি মন্ত্র রয়েছে? 18টি মন্ত্র রয়েছে। কোন বেদের অন্তর্গত? শুক্ল যজুর্বেদের অন্তর্গত। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঈশোপনিষদের আশেপাশে যে কোনো তথ্যই ইম্পর্টেন্ট। কোনটি সামবেদের ব্রাহ্মণ? সামবেদের ব্রাহ্মণ 8খানা ব্রাহ্মণের আমরা নাম জানতে পারি। তাদের মধ্যে এখানে দেখো একটি ব্রাহ্মণের নাম দেওয়া রয়েছে, ছান্দোগ্য ব্রাহ্মণ। তাহলে ছান্দোগ্য ব্রাহ্মণ রয়েছে পঞ্চবিংশ, ষড়বিংশ বা তাণ্ড ব্রাহ্মণ, সামবিধান, আর্ষেয়, দৈবত, এরকম অনেক নাম পেয়েছো। বংশ ব্রাহ্মণ, হ্যাঁ, বংশ ব্রাহ্মণ নাম শুনলে ছোট্ট একটা কিন্তু দিতেই পারে। বংশ ব্রাহ্মণ সামবেদের, হ্যাঁ, সংহিত উপনিষদ ব্রাহ্মণ, এই ব্রাহ্মণগুলি সামবেদের রয়েছে। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ কি? শতপথ ব্রাহ্মণ, ইম্পর্টেন্ট ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ। গোপথ ব্রাহ্মণ কি? গোপথ ব্রাহ্মণ কোন বেদের? অথর্ববেদের। এগুলি কিন্তু ইম্পর্টেন্ট ব্রাহ্মণ। মহাভারতের যুদ্ধ কতদিন চলেছিল? সকলেই জানো মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল। এবং 18 নাম্বারটা একটা
ইম্পর্টেন্ট নাম্বার। 18 নাম্বারের সঙ্গে সৈন্য সংখ্যাও জড়িয়ে রয়েছে। 18 অক্ষৌহিনী সেনাবাহিনী ছিল, 11 কৌরব পক্ষে এবং 7 হচ্ছে পাণ্ডব পক্ষে। এক অক্ষৌহিনী মানে প্রায় 2,15,000 18,000 এরকম, মানে 2.25 লাখ মতো সেনাবাহিনী হচ্ছে এক এক অক্ষৌহিনীতে ছিল। আচ্ছা, এখানে যে 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, সেই 18 দিনে কৌরব পক্ষে 10 দিন ধরে যুদ্ধ করেছিলেন পিতামহ ভীষ্ম। দ্রোণাচার্য করেছিলেন 5 দিন ধরে, মানে সেনাপতি হিসাবে, প্রধান সেনাপতি হিসাবে তারা দায়িত্ব পালন করেছিলেন। সেই জন্য তাদের নামের পাশে পাশে এই কত দিন ধরে যুদ্ধ করেছিলেন এইটা আমরা পাই। 10 দিন ভীষ্ম করেছিলেন, দ্রোণ 5 দিন করেছিলেন, কর্ণ করেছিলেন 2 দিন ধরে এবং আচার্য শল্য করেছিলেন 1 দিন। এইভাবে দেখবে 18 দিনের যুদ্ধের কৌরব পক্ষের সেনাপতিদের উল্লেখ পাওয়া যায়। হরিবংশ পর্ব নেক্সট, মহাভারতের প্রক্ষিপ্ত অংশ হরিবংশ পর্ব। রামায়ণের প্রক্ষিপ্ত অংশ কি? প্রথম এবং সপ্তম কাণ্ডকে রামায়ণের প্রক্ষেপ বলা হয়ে থাকে। তাহলে মহাভারতের প্রক্ষেপ কি? হরিবংশ পর্ব। হরিবংশ পর্বের আর একটা প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট, এর অধ্যায় সংখ্যা। এইটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হরিবংশ পর্বের শ্লোক সংখ্যা বলবো না, অধ্যায় সংখ্যাটা ইম্পর্টেন্ট। শ্লোক সংখ্যাটা মোটামুটি, কিন্তু অধ্যায় সংখ্যাটা ইম্পর্টেন্ট। 318টি অধ্যায় রয়েছে, এখানেও দেখো 18 সংখ্যাটার একটা গুরুত্ব রয়েছে। তাহলে হরিবংশে কতগুলি অধ্যায় রয়েছে? হরিবংশ পর্বে 318টি। আর যদি এখানে কটা বিভাগ রয়েছে, কটা ভাগ রয়েছে যদি বলা হয়, তাহলে কি বলবো? 3টে প্রধান ভাগ, 3টে প্রধান পর্ব রয়েছে। পর্ব 3টে কি কি? হরিবংশ পর্ব, যে নাম সেই নামেই একটা পর্ব রয়েছে, বিষ্ণু পর্ব আর ভবিষ্য পর্ব। এইভাবে 3টি পর্ব রয়েছে, আর অধ্যায় বললে 318টি। নেক্সট, 7 প্রাচীনতম টিকা, রামায়ণের প্রাচীনতম টিকা। সবাই জানো রামায়ণের প্রাচীনতম টিকা রামানুজীয় টিকা, সকলেই জানো রামানুজীয় টিকা। আচ্ছা, এছাড়া আরও কিছু কিছু ইম্পর্টেন্ট টিকা রয়েছে। রামায়ণ দীপিকাটাও ইম্পর্টেন্ট টিকা। দীপিকা টিকাকে লিখেছেন রামায়ণ দীপিকা বিদ্যানাথ দীক্ষিত, সম্ভবত এটা একটু দেখে নেবে বিদ্যানাথ দীক্ষিত কিনা। এছাড়া দেখো তিলক টিকা আছে, কতক টিকা আছে, ভূষণ টিকা আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টিকা। তিলক টিকা যেমন নাগেশ ভট্টের তিলক টিকা, কতক টিকা হচ্ছে মাধব যোগীর কতক টিকা, ভূষণ টিকা গোবিন্দরাজের। এই টিকাগুলো কিন্তু ইম্পর্টেন্ট টিকা রামায়ণের, যে কোনো সময় বলতেই পারে এই টিকাগুলির রচয়িতাকে। সুতরাং প্রধান প্রধান টিকাগুলো কিন্তু তোমার জানতে হবে। নেক্সট 8 নম্বর বলছে মঙ্গল কাব্যের উৎস কোন পুরাণ? এটা খুব একটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এটি হচ্ছে সঠিক উত্তর। ক্ষুদ্রতম পুরাণ কোনটি? এটা অবশ্যই কুর্ম পুরাণ দেবে, অনেক বইতেই দেখেছি কুর্ম পুরাণই রয়েছে, এটা নিয়ে আর সংশয় রাখার দরকার নেই, কুর্ম পুরাণই দেবে। নেক্সট 10 বি, 10 বিতে দেখো ভাস। কেন? এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি। স্থাপনা শব্দের প্রয়োগ করেছেন, প্রস্তাবনার পরিবর্তে স্থাপনা শব্দের প্রয়োগ শুধুমাত্র ভাসের নাটকেই দেখা যায়, অন্য কোথাও কিন্তু এইরকম প্রয়োগ আমরা পাই না। মৃচ্ছকটিক প্রকরণের প্রধান রস বা অঙ্গিরস। প্রধান রস হলো শৃঙ্গার রস, প্রেমমূলক কাহিনী, প্রেমমূলক নাটক শৃঙ্গার রস। পঞ্চতন্ত্রে মোট কটি কাহিনী সংকলিত হয়েছে? কতগুলো কাহিনী রয়েছে পঞ্চতন্ত্রে? সবাই জানি আমরা 63টি কাহিনী রয়েছে, এটা নিয়ে কোনো রকম সংশয় রাখবে না। কোনো বইতে কম বেশি থাকলেও থাকতে পারে, কিন্তু এটা 63ই হবে, 63 রাখবে। বৃহৎ কথা মঞ্জুরি গ্রন্থের উৎস কি? বৃহৎ কথা মঞ্জুরি নাম শুনেই বুঝতে পারছো, শুরুতেই দেখো বৃহৎ কথা রয়েছে, তাহলে বৃহৎ কথা মঞ্জুরি উৎস কে হবে? বৃহৎ কথাই হবে। তাহলে বৃহৎ কথা মঞ্জুরি কি শুধু বৃহৎ কথা অবলম্বনে কি শুধু বৃহৎ কথা মঞ্জুরি রচিত হয়েছে? তা নয়, 3টে কাব্য রচিত হয়েছে, 3টে গল্প গ্রন্থ রচিত হয়েছে। একটা হচ্ছে ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি, এখানে যেটা রয়েছে। এছাড়া কথা সরিত সাগর সোমদেব ভট্ট রচিত, এবং বুদ্ধস্বামী আর একটা গ্রন্থ লিখেছেন শ্লোক সংগ্রহ বা বৃহৎ কথা শ্লোক সংগ্রহ। কোথাও কোথাও শ্লোক সংগ্রহও থাকে, কোথাও কোথাও বৃহৎ কথা শ্লোক সংগ্রহও থাকে, কোনো সমস্যা নেই তাতে, দুটো একটাই গ্রন্থ। তাহলে এই 3 জনের যে গ্রন্থ, এই 3টে গল্প গ্রন্থকার হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই গ্রন্থকার হিসাবে ইম্পর্টেন্ট। বৃহৎ কথা কার লেখা? কে লিখেছেন? গুণাঢ্য, গুণাঢ্য লিখেছেন, এবং এটি অবলম্বন করে যে 3টি গ্রন্থ রচিত হয়েছে তাদের গ্রন্থকারও কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে ভাববে, যেগুলো ইম্পর্টেন্ট, যেন কোনো রকমভাবে একটাটা আরেকটার ঘাড়ে না চলে যায়। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে কটি গল্প রয়েছে? নাম শুনেই বোঝা যাচ্ছে পঞ্চবিংশতি, এত সোজা প্রশ্ন দেবে না। বেতাল পঞ্চবিংশতি কটি গল্প রয়েছে? দেখেই বোঝা যাচ্ছে পঞ্চবিংশতি মানে 25টি গল্প রয়েছে। অর্থশাস্ত্রে আবাপ অংশে প্রথম অধিকরণের নাম কি? প্রশ্নটা একটু কঠিন দিয়েছে। অর্থশাস্ত্রে
তন্ত্র, আবাপ এবং তন্ত্র যুক্তি, এরকম তিনটে বিভাগ আমরা দেখতে পাই। তাহলে তন্ত্র, আবাপ এবং তন্ত্র যুক্তি। তন্ত্র অংশে 5টি অধিকরণ রয়েছে, আবাপ অংশে 1টি অধিকরণ রয়েছে এবং তন্ত্র যুক্তিতে আবাপ অংশে 9টি আর তন্ত্র যুক্তিতে 1টি, মানে 5 9 1 591। এইভাবে মনে রাখতে, 591 তন্ত্র, আবাপ এবং তন্ত্র যুক্তি। তাহলে তন্ত্র অংশে 5টি অধিকরণ রয়েছে, যার মধ্যে প্রথম অধিকরণ দেখো, মনে করো গ্রাজুয়েশনে আমরা পড়েছিলাম বিনয়াধিকারিকম নামক প্রথম অধিকরণ, যেখানে বিদ্যা কত প্রকার, অমাত্য, দূত ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলি কিন্তু আমরা পরীক্ষার জন্য পড়েছিলাম। সেগুলি তন্ত্র অংশের প্রথম অধিকরণ হচ্ছে বিনয়াধিকারিকম। আর আবাপ অংশের প্রথম অধিকরণ মণ্ডল জনি। যদিও এই রকম প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তন্ত্র অংশের প্রথম অধিকরণ বা অর্থশাস্ত্রের প্রথম অধিকরণ, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকতেই পারে বিনয়াধিকারিকম, যেহেতু গ্রাজুয়েশনে ছেলেমেয়েরা এটা পড়েছে, ফলে যুক্তি অনুসারে প্রশ্নটা দেওয়া যায়। বিনয়াধিকারিকম প্রথম অধিকরণ। তাহলে অধিকরণ কতগুলি, অধ্যায় কতগুলি, প্রকরণ কতগুলি, এই প্রশ্নটা কিন্তু অনেকের গুলিয়ে যায়। আমি বলেছি যে প্রথমে দেখো অধিকরণ, অধিকরণ 15টি, তারপরে আবার দিয়ে রয়েছে অধ্যায়। তাহলে অধ্যায় কতগুলি হবে, ঠিক তার পরের নাম্বার 150। প্রকরণ, তারপরে প্রকরণকে নেব 180। এইভাবে মনে রাখতে পারো। মনুসংহিতা অনুসারে কোন দুর্গ শ্রেষ্ঠ? সকলেই জানো গিরি দুর্গ শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ, এই রকম প্রশ্ন হতে পারে। গিরি দুর্গ শ্রেষ্ঠ সবাই জানে, কিন্তু গিরি দুর্গ যে কেন শ্রেষ্ঠ সেটাও তো প্রশ্ন হতে পারে। তখন কি বলবে যে গিরি দুর্গ থেকে একম শতম যোধয়তি, একজন 100 জনের সঙ্গে যুদ্ধ করতে পারে, আর দশম 10 সহস্রাণী, হ্যাঁ 10 জন 10,000-এর সঙ্গে যুদ্ধ করতে পারে। ব্যাপারটা এরকম বলছে, একম শতম যোধয়তি প্রাকারস্থ ধনুর্ধর, একজন যোদ্ধা একা 100 লোকের সঙ্গে যুদ্ধ করতে পারে। এইরকম একটি শ্লোক আমরা পড়েছিলাম, তাই গিরিদুর্গকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। সুতরাং শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে তার কারণটা জানতে হবে। আর একটা ভালো প্রশ্ন এখান থেকে হয় যে এই বার্কশ দুর্গ বা মহিদুর্গ, এই দুর্গে কারা বসবাস করে? ইঁদুর ইত্যাদি, কুমির ইত্যাদি দেওয়া রয়েছে, বানর, কোন দুর্গে কারা বসবাস করে, এইরকম কিন্তু একটা এর সঙ্গে রিলেটেড প্রশ্ন আছে, ওইটা একটু দেখে নেবে। নেক্সট 17 নম্বর বলছে, পরিহাস বিজল্পিতম শখে পরমার্থেন ন গৃহ্যতাম বচ। বেশ ইম্পর্টেন্ট লাইন, এসএসসিতে একবার এসেছে এই লাইনটি। পরিহাস বিজল্পিতম, ওহে বন্ধু, শখে, ওহে বন্ধু, আমি তোমাকে মজা করে বলেছি, হাসি ঠাট্টা করে বলেছি, পরিহাস ছলে বলেছি, তুমি এটাকে পরমার্থেন ন গৃহ্যতাম, এটাকে একদম মানে পাকাপাকি কথা, শ্রেষ্ঠ বক্তব্য, একদম সত্য বলে মনে করো না। পরমার্থেন ন গৃহ্যতাম, এই অর্থ তুমি পরম অর্থ বলে গ্রহণ করো না। এই কথাটা কে বলেছে? বন্ধু বন্ধু সম্পর্ক কাদের মধ্যে ছিল? দুষ্যন্ত এবং বিদূষকের মধ্যে ছিল। তাহলে এই কথাটি দুষ্যন্ত বিদূষককে বলেছে এবং বলেছে কোন অঙ্কে দৃষ্ট হয়? দ্বিতীয় অঙ্কে দৃষ্ট হয়। কখন এই কথাটি বলেছিলেন দ্বিতীয় অঙ্কে? যখন রাজমাতা তার দূতকে পাঠিয়েছেন। দূতের নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করভক। করভককে পাঠিয়েছেন। করভককে রাজা দুষ্যন্তের দূত না রাজমাতার দূত? কনফিউশন যেন না থাকে, রাজমাতার দূত হবে। যদিও রাজা তিনি, রাজার আন্ডারে সকলেই কাজ করে, কিন্তু রাজমাতার দূত হিসাবেই কিন্তু ওটা গ্রান্টেড হবে। রাজমাতার দূত করভক এসেছেন তপবনে। তিনি জানালেন আগামী 4র্থ দিবসে পুত্রপিণ্ড পালন ব্রত অনুষ্ঠানে রাজা আপনাকে উপস্থিত থাকতে হবে। আপনার মঙ্গলের জন্য আপনার মা ব্রত অনুষ্ঠান রেখেছেন, আপনি না গেলে কিন্তু হবে না। এইভাবে সে বার্তা জানিয়ে চলে গেছে। এবার রাজামশাই পড়েছেন বিপদে। তিনি বলছেন, কৃত্যয়োর ভিন্ন দেশোত্তা দৈধিভবতী মে মানো। কৃত্য আমার দুটো, একটা দায়িত্ব, আমাকে যেতে হবে তপবনের মানুষদেরকে রক্ষা করার জন্য। সেখানকে কালনেমির দৈত্যরা এসে রাজা সৈন্যদের, কালনেমির দৈত্যরা এসে ঋষিদের উৎপাত করছে, সুতরাং তাদেরকে আমার রক্ষা করতে হবে। আবার এইদিকে মায়ের বার্তা এসেছে, মায়ের বার্তা তো ফেলানো যায় না, সেটাও আমার দায়িত্ব। তাই কৃত্য দুটি, কৃত্যয়োর ভিন্ন দেশত্বা, দুটো ভিন্ন ভিন্ন জায়গাতে, আমি একা 2 জায়গায় যাব কি করে? দৈধিভাবতী মে মান, আমার মন যেন দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। তখন তিনি কি করলেন? বিদূষককে বললেন যে আচ্ছা তুমি তো আমার মায়ের ছেলের মতো, মা তো তোমায় পুত্র সম দেখে, তাহলে এক কাজ করো, তুমি আমার হয়ে যাও। তখন রাজার মনে পড়েছে, তাই তো, একে তো আমি সব গল্প বলে দিয়েছি যে তপবনে কি আমি কি কি কীর্তি ঘটিয়েছি,
কার সঙ্গে কি ঘটেছে, কোন সখীদের সঙ্গে কি কি ব্যাপার স্যাপার আলাপ সালাপ হয়েছে, এইগুলো বলে দিয়েছি। এই ব্যাটা তো একটু পেট পাতলা লোক, এ যদি গিয়ে রাজবাড়িতে, আমার তো আরও দুখানা বউ আছে, ওদের কাছে গিয়ে যদি গল্পের ছলে বলে দেয় তাহলে তো আমার ভান্ডা ফুটে যাবে। এই জন্য তখন বলছে যে বন্ধু এই এতক্ষণ যা যা বলেছি বেশি সিরিয়াসলি নিও নাও, কিন্তু আমি ইয়ার্কি করে বলেছি, তাই বলছে পরিহাস বিজল্পিত। এগুলো তো শুদ্ধ শব্দে বলেছে, আমরা হলে বলতাম কি বেশি এটা ইয়ার্কি করে বলেছি, বেশি ডিপলি নিস না ব্যাপারটা, এরকম করেই হয়তো আমরা বলতাম। তো কিন্তু আমাদের ভাষা আর কালিদাসের ভাষা তো এক নয়। পরিহাস বিজল্পিতম সখে, ওহে সখা পরিহাস ছলে বলেছি, পরমার্থেন ন গৃহ্যতাম বচ। এটাকে বেশি গুরুত্ব দিও না, এটাকে একদম সঠিক বাক্য বলে মনে করো না। তাহলে এটা দ্বিতীয় অঙ্কে রয়েছে, কে বলেছে, কাকে বলেছে, আমরা কখন বলেছি, তিনটেই জানলাম। শকুন্তলার মাতার নাম কি? সকলেই জানো, শকুন্তলার মাতা হলেন মেনকা এবং পিতা হলেন বিশ্বামিত্র। গণ্ডস্য উপরি পিণ্ডক সংবৃত, ভালো লাইন। গণ্ডস্য, গোদের ওপর বিষ ফোড়া হয়েছে। দুষ্যন্তকে বিদূষক বলছেন। উক্তিটি কার উক্তি? বিদূষকের উক্তি। বিদূষক বলছেন যে এতক্ষণ পশু শিকার করতে করতে আমার কোমরের অবস্থা খারাপ, সারা গায়ে গাঁটায় গাঁটে ব্যথা হয়ে গেছে, নদীর তে পাতা পচা জল খেতে খেতে আমার অবস্থা খারাপ, শুলে ঝলসানো মাংস খেতে হচ্ছে, তারপরে তোমার প্রখর রোদে বন থেকে বনান্তরে ঘোড়ার পিঠে ছুটে বেড়াতে হচ্ছে, ইত্যাদি নানা রকম কথা তিনি বলেছেন। বলে তিনি বলেছেন না আজকে আর মৃগয়ায় যাওয়া যাবে না, আজকে আমার ছুটি চাই। ভালো কথা। হ্যাঁ, তারপরে এই ছুটির মধ্যেই সব কাহিনী ফাহিনী শুনেছে, বিদূষকও তাকে জানিয়েছে যে এরকম এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, তাহলে আশ্রমে তাকে ফিরে যেতে হবে। তখন সে বলছে আরে বাপরে, এই এক ঝালা হচ্ছে মৃগয়া, আবার রাজা আবার নতুন করে প্রেমে পড়েছে। হ্যাঁ, গণ্ডস্য উপরই পিণ্ড, গোদের ওপর আবার বিষ ফোড়া। তো যাই হোক, রাজাকে কোনো রকমভাবে আটকানো যাচ্ছিল না। আবার সে দেখেছে মহিলাদের চক্করে রাজা পড়েছে, মানে সে আশ্রমে ছুটবেই ছুটবে, মানে কোনো রকমভাবে যেন তাকে আটকানো যাবে না। তো গণ্ডস্য উপরই পিণ্ডক সংবৃত, এটা বিদূষকের একটা বিখ্যাত উক্তি। হংসপদিকার গান অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে আছে? খুব ইম্পর্ট্যান্ট একটি গান, অভিজ্ঞান শকুন্তলমের পঞ্চম অঙ্কের একদম শুরুতেই এই গানটি রয়েছে। যে কি গান রয়েছে? রম্মানি বিক্ষ, এটা কি না, এটা হচ্ছে অভিনব মধুলোলুপস্তম তথা পরিচুম্বচ্যুত মঞ্জরিম কমল বসতি মাত্র নিবৃত মধুকর বিস্মৃত অসীনাং কথম। ওহে মধুকর, তুমি নিত্য নতুন মধুর আস্বাদ পেতে চাও, তাই হে মধুকর, তুমি অভিনব মধুর স্বাদ জন্য তুমি কি হয়েছে, অভিনব মধু ললুপস্তং তথা পরিচুম্ব চ্যুতমঞ্জরিম। আচ্ছা, চ্যুতমঞ্জরিকে ওই রকমভাবে চুম্বন করে এসেও তুমি তাকে ভুলে গেলে। হ্যাঁ, এইভাবে সে ব্যঙ্গ করছে রাজাকে। এটা অ্যাকচুয়ালি প্রাকৃত ভাষায় লেখা, গানটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা নয়। অহিনব মহু ললুব তুয়ং তথা পরিচুম্বীয় চুয় মঞ্জরিং কমল বসৈমাত্র নিবুদ্ধ বিস্মিশ ওই এনাঙ্কতম, এরকম কিছু একটা রয়েছে, আমি হয়তো ভুল উচ্চারণ করেছি, কিন্তু মোটামুটি এটা প্রাকৃত ভাষায় লেখা। এটা প্রশ্ন হতে পারে যে হংসপদিকার গানটি কোন ভাষায় লেখা। হ্যাঁ, সংস্কৃততে, প্রাকৃতে ইত্যাদি ইত্যাদি, সৌরসেনী প্রাকৃতে লেখা থাকতে পারে। নেক্সট রয়েছে লঘিমন শব্দের সপ্তমীর এক বচন। লঘিমন শব্দের সপ্তমীর এক বচন, সপ্তমীতে রস্যিকার থাকে, অন শেষে, লঘিমন তো অনভাগান্ত শব্দ, শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, মানে দন্তন্বয় হসন্ত, দন্তস্বয় হসন্ত, কোনো হসন্তযুক্ত বর্ণ থাকে, তাহলে তার তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এক বচনগুলো খুব সহজে মনে রাখা যায়। আ, এ, অ, ই। আ, এ, অ, ই। সে একটা সিনেমা দেখেছিলাম, তুষার কাপুরের, কথা বলতে পারে না, গোলমাল সিনেমা। আ, এ, অ, ই করে, হ্যাঁ, কোনো সাউন্ড করতে পারে না, শব্দ উচ্চারণ করতে পারে না, শুধু এরকম মানে অর্থহীন শব্দ উচ্চারণ করে। তো এরকমই তৃতীয়ার এক বচনে আ, চতুর্থীর এক বচনে একার, আ, এ, পঞ্চমীর এক বচন, ষষ্ঠী বিসর্গ, বিসর্গ, সপ্তমীর এক বচনে ই, আ, এ, অ, ই। নাও দেখবে সব শব্দের ব্যঞ্জনান্ত সব শব্দের 3 থেকে 7 এক বচন হয়ে গেছে। কর্মণ, কর্মণা, গুণিন, গুণিনা, গুণিনা, গুণিনে, গুণিনা, গুণিনা, গুণিনী। ঠিক আছে, কর্মণ, কর্মণা, কর্মণে, কর্মণা, কর্মণা, কর্মণী। পয়স তৃতীয়া থেকে শুরু হচ্ছে, পয়সা, পয়সে, পয়সা, পয়সা, পয়সী, সব দেখবে মিলে যাবে। যাই হোক, নেক্সট। আচ্ছা, এটা হলো সি। অর্থশাস্ত্রে কৌটিল্যের মতে দূত কত প্রকার? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কৌটিল্যের মতে দূত হচ্ছে 3 রকমের দূত রয়েছে।
তাহলে 3 রকমের দূত কি কি? নিঃসৃষ্টার্থ, পরিমিতার্থ এবং শাসনহার। 3 রকম দূত রয়েছে। এবার এখান থেকে 3 রকম দূতের নাম চাইতে পারে যে নিচের কোনটি কৌটিল্যের মতে দূত নয়। 3টে অপশান ঠিক হবে, একটা ভুল হবে, সেই ভুল নামটা তোমায় খুঁজতে হবে। আর বলতে পারে নিঃসৃষ্টার্থ দূত অমাত্য গুণের কত গুণ বা অমাত্য গুণের কতটা অংশ থাকবে? সমান অংশ থাকবে। অমাত্যের মানে একজন মন্ত্রীর যা যা কোয়ালিটি থাকবে, নিঃসৃষ্টার্থ দূত, দূত মানে যে বার্তা নিয়ে যায়, অ্যাম্বাসেডার, হ্যাঁ, যে এক জায়গা থেকে আর এক জায়গায় বার্তা সংবাদ নিয়ে যাচ্ছে, রাজার বার্তা নিয়ে যাচ্ছে, সে হচ্ছে দূত। তার মধ্যে নিঃসৃষ্টার্থ দূত অমাত্য গুণের সমান গুণসম্পন্ন, মানে অমাত্য যে মন্ত্রী তার যা যা কোয়ালিটি থাকবে এই দূতেরও সেই কোয়ালিটি থাকবে, মানে গুড কোয়ালিটির দূত, বেস্ট কোয়ালিটির দূত। এরপর পরিমিতার্থ, পরিমিতার্থ কি হবে? 75% হবে, অমাত্য গুণের 75% থাকলে তাকে পরিমিতার্থ বলবে। আর শাসনহার কি? অমাত্য গুণের 50% থাকলে তাকে শাসনহার দূত বলা হয়। শাসনহার দূত হচ্ছে সব থেকে খারাপ কোয়ালিটির দূত, যেখানে অমাত্য গুণের 50% থাকবে। নেক্সট, ব্রহ্মণ শব্দ, ব্রাহ্মণ নয় কিন্তু, প্রশ্ন সবসময় ভালো করে দেখবে, চোখ খুলে প্রশ্ন দেখবে। ব্রহ্মণ শব্দের পঞ্চমীর একবচন, একটু আগে নিয়ম বলেছি। একবচনের নিয়ম কি? এই একবচনের নিয়মে হচ্ছে অনভাগান্ত বা নয়হসন্ত বা ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে, তার একবচন করার নিয়ম কি? তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত আ এ অ ই করে দিলে হয়ে যাবে। তাহলে পঞ্চমীতে কি যুক্ত হয়? অয় বিসর্গ। তাহলে ব্রহ্মণ শব্দের সঙ্গে অয় বিসর্গ করে দাও, দেখবে রূপটি হয়ে যাচ্ছে ব্রহ্মণ, অয় বিসর্গ হয়ে গেল। নেক্সট, হ্রি ধাতু লোট, উত্তম পুরুষ বহুবচন, উত্তম পুরুষের বহুবচন মানে মি বস মস হয়ে যাবে হরামহ। এখানে বিসর্গ পড়েনি, এটা ভুল রয়েছে, সরি 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 সিন, এই তো হরাম রয়েছে এখানে, এটা না, যেটাতে হরাম মি বস মস, হ্যাঁ, মি বস উত্তম পুরুষের বহুবচন রয়েছে, হর অয় আকার ময় বিসর্গ হরামহ, এটা করতে হবে, বিসর্গটা দিতে হবে। দাদা ওটা লোট রয়েছে, লোটের উত্তম পুরুষ। লোট। ও সরি সরি, আমি লট ভেবেছি। না না, তু তামন তো হি তম তো আনি আবো আমো, আনি আবো আমো হবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আনি আবো আমো, তো আমি লট ভেবেছি। দেখেছো প্রশ্ন আমি নিজেই ভালো করে দেখলাম না। এই রকম ভুল পরীক্ষার হলে হয়। আমি অনেকবার বলেছি যে প্রশ্ন দেখতে আমরা অনেক সময় ভুল করি, ব্যস্ততার কারণে হোক বা ওভার কনফিডেন্সের কারণে হোক, হ্যাঁ সোজা প্রশ্ন হয়েছে সেই কারণে হোক, অনেক সময় মনে হয় তাই তো সোজা প্রশ্ন, এই উত্তর তো আমি পারবো, এই কারণে প্রশ্ন আমরা ওভারলুক করে চলে যাই। সেইটা যেন না হয়, এবং এই ভুলটাই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ের হয়। এটা থেকে সতর্ক থাকবে, এই কথাটা আমি বহুবার বলেছি, আজকেও রিপিট করলাম, আমার সঙ্গে এখানে হয়ে গেল, ও ঠিক আছে সোজা প্রশ্ন তো, তাহলে এইটা হবে, এরকম ভেবে নিয়েছি, ঠিক আছে। তো 24 নম্বর হয়ে গেল, হরাম ও লোট লকার বলেছে, তাই শেপ ধাতু বানান ভুল রয়েছে, হসন্ত হবে একটা, শেপ ধাতু লিট লকার, লিট প্রথম পুরুষের এক বচন হচ্ছে শি সে বে, দন্তস্বরসী মূর্ধন্যস্বয়কার বয়েকার। নেক্সট, সন্ধির নিয়ম অনুসারে পিতুঃ যুক্ত গৃহম, এখানে কি হবে? পিতুঃ যুক্ত গৃহম, এখানে কি রয়েছে? সন্ধিতে দেখো আগে বিসর্গ রয়েছে, এবং বিসর্গের আগে কি স্বর রয়েছে? অকার আকার নেই। তাহলে অকার আকার বাদে যদি স্বরবর্ণ, অকার আকারের পর যদি বিসর্গ থাকে, অকার আকারের পরে বিসর্গ প্লাস 3, 4, 5 মানে 3 নম্বর বর্ণ, 4 নম্বর বর্ণ, 5 নম্বর বর্ণ বা অন্তস্থ বর্ণ বা হ, আমরা বিসর্গ সন্ধি করবো। সমাসটা শেষ হলেই, সমাস আর অল্প একটু আছে, সমাস শেষ হলেই বিসর্গ সন্ধি করব। আর যেমন যেমন চারটে করে পরীক্ষা হচ্ছে সে তো হবেই, আর শেষের দিকে কিন্তু আমরা টানা পরীক্ষা নেব, শেষে একদম 15 দিন টানা, সপ্তাহে প্রত্যেক দিন একটা বা দুটো করে পরীক্ষা থাকবেই থাকবে লাস্ট 15 দিন, মানে লাস্ট 15 দিন থেকে টার্গেট আছে 30 থেকে 40টা সেট করানোর। তো যাই হোক, সেটা আমরা লাস্টের দিকে করব। আর এমনি তো প্রত্যেক সপ্তাহে অলরেডি 3টে 4টে চলছে, 3-4টে মানে এখনও 3 সপ্তাহে মোটামুটি 15টা ছুঁয়ে ফেলবো, তাহলে 15 আর ওইদিকে 45, 60খানা সেট আমি করানোর টার্গেটে আছি। তার সঙ্গে গ্রামার ক্লাস তো হচ্ছেই, গ্রামার ক্লাস আলোচনা সেগুলি চলবেই, তার সঙ্গে এই প্র্যাকটিস সেটও কিন্তু চলবে। তাহলে পিতুযুক্ত গৃহম, এখানে কি হয়ে যাচ্ছে? অকার আকার বাদে বিসর্গ, তারপরে যদি 3, 4, 5 বর্ণ থাকে তাহলে বিসর্গটা র হয়ে যাবে। পিতুর গৃহম, রয় হসন্তটা পরের বর্ণে রেফ হয়ে যায়, পিতুর গৃহম। 27, সন্ধির নিয়ম অনুসারে প্রাপ্তযুক্ত রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উদাহরণ, উদাহরণ বলবো না, নিয়ম,
এই উদাহরণটা এখানে আছে ঠিকই, কিন্তু এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, এসএসসিতে আসার জন্য এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট বললাম না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। এটা প্রাপ্তযুক্ত রামও দেখো আগে বিসর্গ রয়েছে, পরে র রয়েছে, তাহলে আগে বিসর্গ আর পরে যদি র থাকে, বিসর্গের আগের স্বরটা দীর্ঘস্বর হয়ে যাবে, বিসর্গের আগে। এবং আগে কি কি কার থাকতে হবে? অকার, রস্বইকার আর রস্যুকার। এই তিনটি বর্ণের বৃদ্ধি হতে পারে, অন্য কোনো বর্ণ থাকলে কিন্তু বলেনি। অকার, রস্বইকার, রস্যুকার। তাহলে এখানে কি রয়েছে? অয় বিসর্গ রয়েছে। হ্যাঁ, প্রাপ্ততে কি রয়েছে? অয় বিসর্গ। অয় বিসর্গ মানে প্রাপ্ত, শেষে একটা অ রয়েছে, অয় বিসর্গ, তারপরে র রয়েছে, ওই প্রাপ্তটা হয়ে যায় প্রাপ্তা। হ্যাঁ, পয়রা ফলে আকার, পয়তয় আকার হয়ে যাবে। যেমন চক্ষুযুক্ত রোগ, চক্ষুরোগ দীর্ঘকার হয়ে যায়। বিধুযুক্ত রাজতে, বিধু রাজতে ধয় দীর্ঘ হয়ে যায়। হরিযুক্ত রম্যতে রয় দীর্ঘী হয়ে যায়, হরি রম্যতে। এইভাবে কিন্তু এই উদাহরণটা বেস্ট একটা এক্সাম্পল পরীক্ষায় আসার জন্য। এই নিয়মটা কিন্তু মনে রাখবে, দরকার হলে খাতায় লিখে রাখো, যেমন করে বললাম নিয়মটা উদাহরণ সহ। 28 গোত্রেণ শাণ্ডিল্য। এই স্থলে তৃতীয়া বিভক্তি হচ্ছে কোন অর্থে, এখানে কিন্তু বলেনি কোন শব্দে হয়েছে বা কেন হয়েছে, কোন সূত্রে হয়েছে বলেনি, কিন্তু ভালো করে প্রশ্নটা বোঝো। গোত্রেণ শাণ্ডিল্য, সে শাণ্ডিল্য গোত্র, তাকে আমি চিনছি কিসের দ্বারা? গোত্রের দ্বারা চিনছি। হ্যাঁ, গোত্র হেতু তাকে আমি শাণ্ডিল্য বলছি। এখানে এটা হেতু অর্থ। আর প্রকৃত্যাদিব্য উপসংখ্যানমকে একটা বার্তিক, প্রকৃত্যাদিব্য উপসংখ্যানম অনুসারে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়, কিন্তু কোন অর্থে হয় যদি জিজ্ঞাসা করে, এখানে কিন্তু হেতু অর্থে, এখানে করণ সহার্থ নেই, এখানে হেতু অর্থে তৃতীয়া হয়েছে। কিন্তু যদি বলে গোত্রেণ পদে কোন সূত্র অনুসারে তৃতীয়া হয়েছে, তখন বলা যাবে প্রকৃতিগণে পঠিত হওয়ায় তৃতীয়া হয়েছে, প্রকৃতিগণে পঠিত হওয়ায় তৃতীয়া হয়েছে, কিন্তু অর্থটা বলেনি। কিন্তু অর্থ হচ্ছে হেতু, অর্থ বললে হেতু অর্থে বলতে হবে। আর যদি সূত্র চাই গোত্রেণ শাণ্ডিল্য, তখন বলবো প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, এইভাবে বলবো। কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে একদমই লেস। এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন করলে অনেক রকম সমস্যা হতে পারে, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম। এটা যদি দেয়, ওই প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম টার্গেট করেই দেবে। নেক্সট, কটে আসতে। কটে আসতে মানে বিছানায় শুয়ে রয়েছে। এই উদাহরণে কোন আধার হয়েছে, মানে কি রকম আধার রয়েছে? আধার তো 3 রকম আমরা জানি, ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক, 3টে এখানে অপশান দেওয়া রয়েছে। তাহলে কটে আসতে, খাটের পরে শুয়ে রয়েছি, তোমরা খাটে বসে রয়েছো, তাহলে খাটে সব জায়গা জুড়ে কি বসে রয়েছো? ঘরে যেমন আলো আছে, কোথায় আলো আছে? সব জায়গায়, কোনা খাজুরে সব জায়গায় আলো রয়েছে। ঘরে বায়ু আছে, কোথায় আছে? সব জায়গাতে রয়েছে। এটা অভিব্যাপক আধার, সব জায়গাতে থাকলে অভিব্যাপক। আর সব জায়গাতে যদি না থাকে, সব জায়গাতে যদি না থাকে, কোনো একটা অংশে যদি থাকে, তাহলে একো দেশ, একটা জায়গাতে আধারটা রয়েছে, একটা জায়গাতে আধেয়টা রয়েছে। যে থাকে সে হচ্ছে আধেয়, যেখানে থাকে সেটা হচ্ছে আধার। কট হচ্ছে আধার, আর কটে আমি বসে রয়েছি, তুমি বসে রয়েছো, আমরা হচ্ছে আধেয়, আধার আধেয় সম্বন্ধ। জলে মাছ আছে, তাহলে জল হচ্ছে আধার, মাছ হচ্ছে আধেয়। তাহলে কটে আসতে, কট একটি আধার। কেমন আধার? ঐকদেশিক আধার। হ্যাঁ, এখানে যে আছে সে কোনো একজন ব্যক্তি বিশেষই বসে থাকতে পারে। খাটের ওপরে কি থাকতে পারে? খাটের ওপরে কেউ একজন বসে রয়েছে, সেটা ঐকদেশিক আধার হিসাবেই নিতে হবে। কিন্তু এখানে কি আছে বলে দিলে আর একটু ভালো হতো। খাটের ওপরে আলো বাতাস এইগুলো তার নিশ্চয়ই থাকবে না, এইগুলো বলবে না। সুতরাং কটে আসতে মানে কেউ একজন ব্যক্তি বিশেষ হয়, তাই ঐকদেশিক আধার। যদি বলে গৃহে বায়ু অস্তি, তখন কিন্তু আর ঐকদেশিক হবে না, তখন অভিব্যাপক আধার হবে। আর ঐকদেশিক আধারের অপর নাম কি? ঔপশ্লেষিক আধার। হ্যাঁ, আর বৈষয়িক আধারের উদাহরণ কি? বিদ্যায়াম অনুরাগ। বিদ্যাতে কি রয়েছে? অনুরাগ রয়েছে। বিদ্যা একটা বিষয়, বৈষয়িক আধার। এইভাবে 3 রকম আধারের আমরা আলোচনা আগে করেছি, কারকের সূত্র আলোচনা করার সময় ভিডিও দেখে নেবে। আচ্ছা, শিক্ষয়া পরিব্রাজক। এখানে শিক্ষয়া পদে কোন সূত্রের দ্বারা তৃতীয়া বিভক্তি হয়েছে? শিখার দ্বারা পরিব্রাজককে চিনেছি, এখানে পরিব্রাজকে বিসর্গ হবে। শিক্ষয়া পরিব্রাজক, শিখার দ্বারা আমি পরিব্রাজককে চিনতে পেরেছি। ইত্থম ভূত লক্ষণে, আমরা উপলক্ষণে তৃতীয়া অনেক বার আলোচনা করেছি। কারকের ভিডিওগুলি দেখবে, তৃতীয়ার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে, করণ কারক এবং তৃতীয়া বিভক্তির ভিডিও। সেখানে দেখবে ইত্থম ভূত লক্ষণ, উপলক্ষণ কি, লক্ষণ কি, হ্যাঁ, সব আলোচনা কিন্তু রয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস চেনার সহজ উপায় কি বলেছি? একটা অব্যয় থাকবে, দেখো এই যে একটা অব্যয় রয়েছে, আর কোথাও অব্যয় নেই, ব্যাস হয়ে গেল, ঝামেলা খতম। এবার মানেটাকে নিঃসুখম, এটা একটা অব্যয় হতে হবে। সুখের অভাব রয়েছে, যেমন নির্মক্ষিকম, মক্ষিকার অভাব রয়েছে, সেখানে অভাব অর্থে নি
এটি ব্যবহৃত হয়েছে, নিপাতটি ব্যবহৃত হয়েছে, তাই নিঃসুখম এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। বটচ্ছায়ম কোন সমাসের উদাহরণ? সবাই জানো ষষ্ঠী তৎপুরুষ সমাসের, কিন্তু এখানে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে বটচ্ছায়মের ব্যাস বাক্যটা কি? বটানাং ছায়া, বহুবচনে করতে হবে, তবেই বটচ্ছায়ম ক্লিবলিঙ্গে করা যাবে। আর যদি বটচ্ছায়া দেয় তোমাকে, তাহলে ব্যাস বাক্যটা হবে বটস্য ছায়া, এক বচনে। এক বচনে হলে বটচ্ছায়া, বহু বচনে হলে বটচ্ছায়ম, দুটোই ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমাকে বলে বটচ্ছায়ম, এখানে ব্যাস বাক্যটি কি হবে? বটস্য ছায়া, বটানাং ছায়া, বটয়োঃ ছায়া। হ্যাঁ, এরকম করে কিন্তু বানান দিয়ে তোমায় বুদ্ধ বানানোর চেষ্টা করবে, এক বচন, দ্বিবচন, বহুবচন দিয়ে। সুতরাং ক্লিবলিঙ্গে রয়েছে, সমাহার অর্থে বহুবচন হয়েছে। নেক্সট মনোহরতি। হ্যাঁ, মনোহরতি, মনোহর সম্ভবত অজ প্রত্যয় হয়, এটা একটু দেখে নেবে। ব্রুযুক্ত সানচ, ব্রুযুক্ত সানচ বয়রা ফেলা দীর্ঘ, ধাতুটা কিন্তু বয়রা ফেলা দীর্ঘ, কিন্তু এটাতে সত্রী প্রত্যয় হয়, সানচ প্রত্যয় হয়। কারণ ব্রু ধাতু সম্ভবত অদাদিগণীয় ব্রু ধাতু উভয়পদী। উভয়পদী মানে পরস্মৈপদীতেও হয়, আত্মনেপদীতেও হয়। আমরা জানি পরস্মৈপদী ধাতু হলে সত্রী হয় এবং আত্মনেপদী ধাতু হলে সানচ হয়। কখন হয় তার ডিটেলস আলোচনা সত্রী সানচের ভিডিওতে পেয়ে যাবে। সত্রী সানচের ভিডিওতে কখন এরা হচ্ছে, এদের যুগে অনুবাদ কি, সব আলোচনা করে দেওয়া রয়েছে। তাহলে ব্রুযুক্ত সানচ কি হচ্ছে? ব্রুবান, বয়রাফালা রস্যু বয় আকার মূর্ধন্য ন, ব্রুবান হলো, ব্রুবান নয় কিন্তু, নয় হসন্ত নয়, সত্রী করলে হতো ব্রুবত, আর সানচ করলে ব্রুবান। সানচে আনো থাকে, তাই ব্রুবান, বয়রাফালা রস্যু হয়ে যাচ্ছে কিন্তু। আর নত্ববিধান হয়েছে এই রফালা মানে র থাকার জন্য, আর মাঝখানে বয়ের ব্যবধান থাকলেও রয়ের প্রভাব গিয়ে পৌঁছেছে। এই নত্ববিধান ব্যাপারটা কি? নত্ববিধান মানে হলো কোথায় দন্তন্যটা মূর্ধন্য না হবে, কোথায় হবে। একদম সহজ নিয়ম মনে রাখো, যদি র আর মূর্ধন্যস্ব থাকে, ঠিক পরে দন্তন্যটা মূর্ধন্য হবে। রসাভ্যাং নো ন সমান পদে বলে সূত্র রয়েছে। র আর স, যেমন রণক্ষেত্র, র মূর্ধন্য না হয়েছে, রয়ের পরে রয়েছে তাই। আর কি, মূর্ধনস্বর পরে যদি থাকে, শোষণ তালব্য সহকার মূর্ধনস্ব, তারপর দন্তন্য হবে না, মূর্ধন্য না হবে। এই হচ্ছে নত্ববিধানের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে পানিনি কি বলছেন? অটকুপ্যাম নুম বাবা এওপি, বলছে মাঝখানে র আর শয়ের ঠিক পরে হয়তো মূর্ধন্যটা নেই, র আর শয়ের মাঝখানে মানে র আর স থাকতেই হবে, তারপরে কেউ একজন মাঝখানে এসে বসেছে, ওই দন্তন্য আর রয়ের মাঝখানে, বা মূর্ধন্য আর রয়ের মাঝখানে, মূর্ধন্য আর শয়ের মাঝখানে কেউ একজন এসে বসেছে। কে? অট, মাহেশ্বর সূত্র থেকে নিতে হবে অট। হ্যাঁ, স্বরবর্ণ হতে পারে, হ্যাঁ, এবং হজবরট পর্যন্ত যতগুলি বর্ণ রয়েছে সেই বর্ণগুলি হতে পারে। নুম বা বায়োপি, হ্যাঁ, তাহলে নুম মানে সহজে বলি, স্বরবর্ণ ক বর্গ প বর্গ, স্বরবর্ণ ক বর্গ প বর্গ, এরা যদি র আর নয়ের মাঝখানে থাকে তবু নত্ববিধান খাটবে। যেমন রা ব ন, রাওয়ানা, রয়ের পরে ন নেই, মাঝখানে একটা ব এসে বসেছে, এটা অন্তস্থ ব, এই অন্তস্থ ব থাকলেও নত্ববিধান হয়েছে। কিন্তু পরিবর্তন শব্দটা হবে পরিবর্ত, তারপর ত রয়েছে, তাই নত্ববিধান হয়নি, কারণ এটা ত বর্গীয় বর্ণ, ক আর প বর্গের বর্ণ নয়। হ্যাঁ, এইভাবে নত্ববিধানের 2টো নিয়ম পড়লেই নত্ববিধানের শেষ, আর কিছু লাগে না। সারমেয় পদের তদ্ধিত প্রত্যয় কি হবে? আমরা জানি সরমা শব্দ 34-এরটা বি হবে। 34-এরটা বি। স্যার ওইটা বয়রফলা দীর্ঘ আছে তো, হ্যাঁ, ওটা তো রস্যুকারী হবে। ব্রু যখন সত্রী সানচ হচ্ছে তখন রস্যুকার থাকছে, এটা রস্যুকারী হবে। সত্রী প্রত্যয় করলেও খুঁজে দেখবে বয়রফলা রস্যু ব খণ্ডত্ব ব্রুবত হয়। সরি স্যার, পড়ানোর মাঝে ডিস্টার্ব করলাম। ঠিক আছে। সারমেয় পদে কোন তদ্ধিত প্রত্যয় হয়েছে? আমি পরে অবশ্যই প্রশ্ন নেব, কোনো সমস্যা নেই। সারমেয় পদে কোন তদ্ধিত প্রত্যয় হয়েছে? প্রত্যেকেই জানো এও রয়েছে। এও কোথায় অবশিষ্ট থাকে? লাস্টে এও দেখতে পাচ্ছি, ময় একার অন্তস্থয় অ। এও কোথায় থাকে? আমরা সবাই জানি ঢক প্রত্যয়ে এও থাকে। এইটুকু মনে রাখলে আমরা বুঝে যাব। এবং স্ত্রীলিঙ্গবাচক শব্দে ঢক প্রত্যয় হয়। সরমা একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তারপরে ঢক প্রত্যয় হয়ে সরমায়াহ অপত্যং পুমান সারমেয় হয়েছে।
শ্রেষ্ঠ শব্দের ব্যুৎপত্তি কি? এখানে দেখো শ্রেষ্ঠ শব্দটা শ্রেয়স যুক্ত ইষ্ঠন, অ্যাকচুয়ালি প্রশস্য শব্দ, প্রশস্য অপশানটা নেই, এটা প্রশস্য যুক্ত ইষ্ঠন করলেও হয়। তো শ্রেষ্ঠ যুক্ত ইষ্ঠনটাও কিন্তু ভুল বলা যাবে না, শ্রেয়স যুক্ত প্রশস্যের জায়গায় শ্রেয় আদেশ হয়, মূল শব্দ শ্রেয়স যুক্ত ইষ্ঠন করলেও শ্রেষ্ঠ করা যায়, কোনো সমস্যা নেই। হংস ইব আচরতি, এই নামধাতু অনুসারে পরিনিষ্ঠিত রূপটা কি? এখানে একটা বাক্য দিয়ে দিয়েছে, হংস ইব আচরতি, হ্যাঁ, কোনো কিছুর মতো আচরণ করছে এবং যার মতো আচরণ করছে সেটি একটি কর্তৃ উপমান পদ, কর্তৃবাচক। কার মতো আচরণ করছে? হংসের। হংসটা কর্তাবাচক শব্দ, কারণ সে কাজ করতে পারে, কিন্তু উপমান কার সঙ্গে তুলনা করছো? হংসের সাথে তুলনা করছে, যে এই লোকটা হংসের মতো আচরণ করছে, এই লোকটা হংসের মতো। তাই কর্তৃবাচক উপমান পদ থাকার কারণে আমরা কি করব, এখানে কং প্রত্যয় করা যাবে। তাহলে আচরণ অর্থে আমরা জানি কং প্রত্যয় হয়, তাহলে কং যুক্ত করলে কি হচ্ছে? হংস শব্দে হয়ে যাচ্ছে হংসায়, আর কংয়ের জ থাকছে, আত্মনেপদী হয়, কং প্রত্যয় হয়ে গেল কং হংসায়তে। তাহলে আচরণ অর্থে আমরা কি করতে পারি? কং প্রত্যয় করতে পারি। নেক্সট, কষ্টায় ক্রমণে, কষ্টায় ক্রমণে এই সূত্রের দ্বারা কোন প্রত্যয় হয়? সূত্র দিয়ে কচ কং যদি দেয় তাহলে প্রধান প্রধান সূত্র দিতে পারে, এটা অপ্রধান সূত্র, এটা দেওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কষ্টায় ক্রমণে এটা কং প্রত্যয়ের একটি উদাহরণ। সেখানে কি বলেছে? যদি চতুর্থী বিভক্তিযুক্ত কষ্ট শব্দ থাকে এবং তার মানে যদি উৎসাহ হয় তাহলে কং প্রত্যয় করা যাবে। মানে কষ্ট শব্দে চতুর্থী এখানে দেখো দেওয়া রয়েছে না, কষ্টায়, চতুর্থী বিভক্তিযুক্ত রয়েছে কষ্ট শব্দ, কষ্ট শব্দের মানে এখানে কষ্ট নয়, আমরা যেটা কষ্ট হবে সেই কষ্ট, কষ্ট শব্দের মানে পাপ, কষ্টে তার উৎসাহ হচ্ছে, কষ্টায় ক্রমতে, কষ্টে তার উৎসাহ বৃদ্ধি পাচ্ছে, কষ্টে পাপ করাতে তার উৎসাহ বৃদ্ধি পাচ্ছে, খারাপ কাজ করাতে তার উৎসাহ বৃদ্ধি পাচ্ছে, এইরকম যদি মানে করা হয় তাহলে কষ্টায়তে আত্মনেপদী কং করে আত্মনেপদী করতে হবে, কষ্টায়তে। সুতরাং এই সূত্রে কি প্রত্যয় হয়? কং প্রত্যয় হয়। এই সূত্রটা খুব একটা ইম্পর্টেন্ট সূত্র নয়। কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি, লিখে নাও। সুপহ আত্মন ড্যাশ, এরকম দিতে পারে, সুপহ আত্মন ড্যাশ কচ, কয় জফলা চয় হসন্ত, সুপহ আত্মন কচ, এরকম একটি সূত্র রয়েছে কচ প্রত্যয়ের। কাম্মচ চ সূত্রে কাম্মচ প্রত্যয় হয়, এটি আরেকটি সূত্র। আরেকটা হচ্ছে কর্তুকং সলোপশ্চ, এটাও একটা সূত্র। তাহলে কর্তুকং এখানে কি করবে বলো তো? কর্তু দেবে, কংটা ড্যাশ দেবে, সলোপশ্চ দিয়ে প্রশ্ন করবে এই সূত্রে কোন নাম ধাতুটি হয়, মাঝখানে কোনটা হবে? কচ হবে, কং হবে, কাম্মচ হবে, কি হবে? তাহলে কর্তু কং, কং প্রত্যয় হবে। এইভাবে কিন্তু এই তিনটে সূত্র আমি বললাম, সুপ আত্মন কচ, কাম্মচ্চ, কর্তুকং সলোপশ্চ, এই তিনটি সূত্র নামধাতু থেকে পড়তে পারো। আর সূত্র নামধাতু থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয় এসএসসির জন্য। যে তুম ইচ্ছতি, এক কথায় প্রকাশ কি হবে? আবার পৃষ্ঠাটা ভালো আসেনি না এই কোশ্চেনটা, হ্যাঁ, যে তুম ইচ্ছতি এটা কি হবে? 39-এ সি আমরা করতে পারি জিগীষতি। হ্যাঁ, যে তুম ইচ্ছতি মানে কি? জয় করতে চাইছে। সন প্রত্যয়ন্ত জি ধাতু, জি ধাতুর সঙ্গে সন প্রত্যয় হয়েছে, সন প্রত্যয় করলে ধাতুটা পরস্মৈপদী হলে রূপটাও পরস্মৈপদী হবে, আর ধাতু আত্মনেপদী হলে রূপটাও আত্মনেপদী হবে। ব্যতিক্রম যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট বলেছি, গ্যাস রু দৃশ স্মৃ এইগুলো ব্যতিক্রম, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, লক্ষ্মীবৎ বিকল্প রূপটি হলো, অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম হওয়াটা ঠিক নয়, এর কোনো বিকল্প হয় না। লক্ষ্মীবৎ এর সঙ্গে যদি সুপ যুক্ত করি তাহলে হয় লক্ষ্মীবান। হ্যাঁ, লক্ষ্মীবতের সঙ্গে সুপ যুক্ত করলে হবে লক্ষ্মীবৎ। হ্যাঁ, সুপ যুক্ত করলে লক্ষ্মীবান, এটা মূল শব্দ, তার সঙ্গে সুপ করলে লক্ষ্মীবান। বয়াকার দন্তন্বয় হসন্ত, এখানে মূর্ধন্য দিয়েছে, এখানে মান দিয়েছে, মান হবে না কিন্তু, কেন? উপধাতে ম থাকতে হবে, এখানে লক্ষ্মী মানে লক হিওইময় দীর্ঘি, বানানটা ভুল আছে, লক হিওইময় দীর্ঘি হবে কিন্তু লক্ষ্মী, লক্ষ্মী উপধাতে ম থাকতে হবে, তবেই মতুপের মতটা বত হয়ে যাবে, না হলে কিন্তু মতুপের মতটা মতই থাকতো। লক্ষ্মীবান এটা একটা বিকল্প, এটা একটা ব্যতিক্রমী উদাহরণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি উদাহরণ।
তাহলে এটার উত্তর হচ্ছে লক্ষ্মী, ক্ষিয়ইময় দীর্ঘিকার, বানানটা খেয়াল করবে, বানান হচ্ছে ল ক্ষিয়ইময় দীর্ঘি, তারপর বান। আচ্ছা, অনুবাদ দেখো, আমরা মানুষের দুঃখের সময় ত্যাগ করব না। তাহলে অনুবাদটা সঠিক অনুবাদ কি হবে? হ্যাঁ, বলছে দুঃখ কালে বয়ম জনান্ন ত্যাগসাম তজ ধাতু। তাহলে আমরা ত্যাগ করব না, আগে আমি কর্তা এবং ক্রিয়াটাকে মেলানোর চেষ্টা করব। তাহলে আমরা বয়ম কোনটায় কোনটায় রয়েছে দেখো, বয়ম 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 তিনটেতেই রয়েছে, তিনটের মধ্যে কোনো একটা ঠিক হতে পারে। আচ্ছা, এবং ত্যাগ করার ধাতু কি ভবিষ্যৎকালে রয়েছে, করব ভবিষ্যৎকাল, কর্তা ক্রিয়াটাকে আগে চেনার চেষ্টা করব সব সময়। অনুবাদে অপশান দিয়ে দেবে, আমরা কর্তা ক্রিয়াটাকে ধরার চেষ্টা করব। আমরা ত্যাগ করব না, তাহলে ত্যাগ করা অর্থ তজ ধাতু, লট লকার লিট লকার, উত্তম পুরুষের বহুবচন ত্যাগসামহ। ঠিক আছে, ত্যাগসামতে বিসর্গ রয়েছে, এটাতে দেখো বিসর্গ নেই, ফলে এটা হবে না। আর এটাকে দেখো ত্যাগসাবহ, মি বস দ্বিবচনে দিয়েছে, তাহলে দ্বিবচনে তো হবে না, তাহলে এটাও ভুল। হ্যাঁ, দ্বিতীয়টাও ভুল, কারণ দ্বিতীয়টাতে বিসর্গ নেই তাই। সুতরাং আমরা পেয়ে গেলাম প্রথমটা আমাদের সঠিক উত্তর। এইভাবে দেখো দুটো শব্দ জানলেই, দুটো শব্দ বিশ্লেষণ করলে আমার উত্তর হয়ে গেল। বাকিগুলো অবশ্যই দেখব, কখন ত্যাগ করব না, সময় বুঝিয়েছে, দুঃখ কালে, কালাধিকরণ হয়েছে, কাদেরকে ত্যাগ করব না, কর্মে দ্বিতীয়া করতে হবে, জনগণকে ত্যাগ করব না, হ্যাঁ, মানুষকে ত্যাগ করব না। আমরা মানুষের দুঃখের সময় ত্যাগ করবো না, মানে মানুষদের ত্যাগ করবো না, বাক্যটা সেইভাবে দিয়েছে। জনান, জনশব্দের 2-3 দ্বিতীয়ার বহুবচন, আর এখানে দেখো 2-এর জনাহ প্রথমার বহুবচন দিয়েছে। জনাহ, জনাটাকে কর্তা বানিয়ে দিয়েছে, বয়মটাকেও কর্তা বানিয়েছে, জনাটাকেও কর্তা বানিয়ে দিয়েছে, দুটো ভুল করেছে। তাহলে প্রথম উত্তরটাই হচ্ছে সঠিক উত্তর। এইভাবে বিশ্লেষণ করলে কিন্তু উত্তর সহজে বের করা যায়। অনুবাদ নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। লাইনগুলো উল্টোপাল্টা লাইন দেয় ঠিকই, ঠিক আছে, এই লাইনগুলো একটু উল্টোপাল্টা বলে মনে হবে, কিন্তু অপশান বিশ্লেষণ করলে পেরে যাবে। অপশান বিশ্লেষণ করে সামান্য যদি অনুবাদের জ্ঞান থাকে, প্রত্যয়ের জ্ঞান থাকে, কারকের জ্ঞান থাকে, তাহলে অনুবাদ তোমরা পেরে যাবে। দুটি পাখি ঝগড়া করে রান্নাঘরের চালে। দুটি পাখি ঝগড়া করে রান্নাঘরে, অপশন তো তোমার দিয়েই দেবে। আচ্ছা, এখানে দেখো ঝগড়া করে বলেছে, হ্যাঁ, মানে করছে এই অর্থে রয়েছে, আর সবকটা দেখো অতীতকালে রয়েছে, সবকটা অতীতকালে রয়েছে। তাহলে সেই অনুসারে আমার যুক্তি হচ্ছে এইটি, কিন্তু প্রশ্নকর্তা এটা দেয়নি। হ্যাঁ, প্রশ্নকর্তা চেয়েছে এইগুলোর মধ্যে কোনো একটা, তাহলে এটা ঝগড়া করছিল হবে, কারণ তব এইখানে বন্ত রয়েছে, মানে তবতু প্রত্যয় রয়েছে। তবতু প্রত্যয় অতীতকালে হয়, বর্তমানকালে হয়ই না, কোনোভাবেই বর্তমানকালে হয় না। আর এখানে হচ্ছে দুটি পাখি ঝগড়া করে, করে মানে কি এখন করছে, করে মানে সবসময় করে, এরকম বলতে পারি। তাহলে বর্তমানকাল ধরতে হবে, তাহলে বর্তমানকালে কিন্তু তবতু প্রত্যয় হয় না, তাই এটা সঠিক উত্তর হচ্ছে এইটি। এবার কোনোটি নয়তো ঠিক, কিন্তু আমাকে তো জানতে হবে এটা অ্যাকচুয়াল সঠিক উত্তরটা কি। তাহলে এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কোনটা হবে এটা আমাদের জানা কর্তব্য। দেখো, পাকশালা কি বলছে, রান্নাঘরের চালে, তাহলে পাকশালা হচ্ছে রান্নাঘর, তার চালে তাহলে ষষ্ঠী বিভক্তি করতে হবে, পাকশালার, পাকশালায়া। ছতি থেকে ছতৌ, মতি মতৌ, তাই ছতি থেকে ছতৌ, পাকশালার ছাদে। দৌ পক্ষিণৌ কলহং কৃতবন্তৌ, কলহ করছিল, কৃতবন্তৌ কেন হলো, দ্বিবচনে, সুতরাং এই উত্তরটা কিন্তু অতীতকাল ধরলে ঠিক। পাকশালার ছাদে দুটি পাখি, দৌ পক্ষিণৌ কলহং কৃতবন্তৌ, হ্যাঁ, নয়তয় ঔকার হয়েছে, দ্বিবচনে হয়েছে। এখানে কৃতবন্ত দিয়েছে, কৃতবন্ত হবে না কেন, কৃতবন্ত তো দ্বিবচনে, সরি বহুবচনে কৃতবন্ত, কিন্তু আছে তো দুটো পাখি। আর পক্ষও দিয়েছে, পক্ষ শব্দ নয়, পক্ষিণ শব্দ, তাহলে পক্ষ শব্দও ভুল। আবার এখানে কৃতবন্ত বহুবচনে দিয়েছে, কর্তা আছে দ্বিবচনে, ক্রিয়া বহুবচনে, তা তো হয় না। এখানেও দেখো দ্বি পক্ষিণৌ, দ্বি শব্দটাকে ভুল দিয়ে দিয়েছে, দ্বি শব্দ তো হবে পক্ষী শব্দের বিশেষণ, তাই পক্ষী যদি দ্বিবচনে হয় পুংলিঙ্গে, একেও কী করতে হবে, দৌ করতে হবে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর আমরা পেলাম কি, সি এরটা হচ্ছে সঠিক উত্তর আমাদের। এগুলো কেটে দিই। সি এরটা সঠিক উত্তর যদি আমরা অতীতকাল ধরি, আর যদি বর্তমানকাল ধরি তাহলে কোনোটি নয়। আচ্ছা, এবার বলেছে শুদ্ধ রূপ, কোনটি শুদ্ধ। এর ভিতরে দেখো প্রাত অব্যয় দিয়ে তোমাকে একটু প্যাচে ফেলতে চাইছে, যদিও প্রাত অব্যয় সকলেই জানো। প্রাত অব্যয় দেখো একটা প্রাত অব্যয়ের বানান ঠিক আছে, আর কোথাও প্রাত অব্যয়ের বানান ঠিক নেই, সুতরাং এটাই উত্তর হওয়া উচিত, কিন্তু তবু প্রিন্টিং মিস্টেক আছে। বালক প্রাতঃ কার্যম করতি, এখানে কার্যমের বানান ভুল করেছে, আর বাকি কার্যম বলতে এই একটা কার্যম ঠিক, এই একটা কার্যম ঠিক, কিন্তু এখানে প্রাতে প্রাতে আছে, সুতরাং এটা হবে না। তাহলে কোনটা ঠিক, এইটা ঠিক, কিন্তু আমাকে বাকিটাও ঠিক করে নিতে হবে, এইটা ঠিক, তবে ওই কার্যং, কার্যটাকে অনুসার করে দিতে হবে, কার্যং।
হ্যাঁ, প্রাতঃ কার্যং করতি, কার্যং হবে, বানান কিন্তু এখানে ভুল আছে। প্রাতে ভগবান স্মরণম, শুদ্ধ রূপটি হলো, অশুদ্ধ দিয়ে দিয়েছে, শুদ্ধ করতে প্রথমেই প্রাতে হয়ে যাবে প্রাতঃ। এবার অপশানে দেখো কোনটায় কোনটায় প্রাত রয়েছে, না 1 আর 4-এ রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। কাকে স্মরণ করবে? ভগবানকে স্মরণ করবে, তাই ভগবৎ শব্দ, নট ভগবান শব্দ, ভগবৎ শব্দের দ্বিতীয় এক বচন করো ভগবন্তম, ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ, ভগবন্তম ভগবন্তৌ ভগবতঃ, এরকম রূপ হয়। তাহলে ভগবন্তম স্মরেত, সকাল সকাল ভগবানকে স্মরণ করো, প্রাত ভগবন্তম স্মরেত। ভগবানম হবে না কিন্তু, কারণ ভগবান অকারান্ত শব্দ নয়, ভগবৎ শব্দ, তাই এই রূপটা সঠিক। রাজা ইব আচরতি, এই লোকটি রাজার মতো আচরণ করছে। ঠিক একটু আগে জানলাম যে কোনো উপমানবাচক শব্দ রয়েছে, তার মতো আচরণ করা বোঝাচ্ছে, তাহলে কি হবে? কং প্রত্যয় হবে। তাহলে রাজার মতো আচরণ করে, কি হয়ে যাচ্ছে? রাজায়তে, অর্থাৎ সে নিজেই রাজার মতো আচরণ করছে, তখন আমরা কি বলবো? রাজায়তে, সে নিজেই মানে নিজেকে নিজে রাজা বলে ভাবছে যে আমি রাজা, হ্যাঁ, এরকম একটা সে মনে করছে, তাই উত্তরটা আত্মনেপদী হয়েছে। হ্যাঁ, ক্রিয়ার ফল কর্তৃগামী হয়েছে, আত্মনেপদী হয়েছে। আত্মনেপদের 4টে ভিডিও রয়েছে, 4টে ভিডিও দেখে নেবে। 4টে ভিডিওতে 100টি উদাহরণ দিয়েছি, এই 100টা উদাহরণ পড়লেই হয়ে যাবে। তার মধ্যে অনেক উদাহরণ খুব সোজা সোজা আছে, বলে দিয়েছি কিভাবে পড়তে হবে। নাম্বারে হয়তো 100টা, কিন্তু বুঝে পড়লে আরও কম, তাতে আত্মনেপদ হয়ে যাবে। এবং আত্মনেপদ থেকে কিন্তু দুখানা প্রশ্ন পাবেই, এবং সেই দুটোতেই কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, ম্যাক্সিমাম ভুল করে আত্মনেপদে এবং তদ্ধিত প্রত্যয়, এই দুটো কঠিন জায়গা সবার জন্য, সেটা যেন না হয়। পুনঃ পুনঃ নৃত্যতি, সকলেই জানো পুনঃ পুনঃ অর্থে বা বারবার হচ্ছে বা অনেক বেশি পরিমাণে হচ্ছে, এই অর্থে কি প্রত্যয় হয়? জং প্রত্যয় হয়। তাহলে নৃত ধাতুর সঙ্গে জং প্রত্যয় করতে হবে, হয়ে যাবে নরি নৃত্যতে, নরি নৃত্যতে। আর জং প্রত্যয় মানে আত্মনেপদী, কোনো পরস্মৈপদী গ্র্যান্টেড হবে না। পরস্মৈপদী মানেই ওটাকে আগে কাটো, ওটা নেই। তাহলে কি হয়ে গেল? নরি নৃত্যতে। পচত শব্দের স্ত্রীলিঙ্গ কীরূপ হবে? তাহলে পচ, এই পচতটা কোথা থেকে এলো তোমায় জানতে হবে। পচ যুক্ত শত্রী প্রত্যয় করলে হয় পচত, পচ ধাতু শত্রী প্রত্যয় করলে হয় পচত। এবার শত্রী প্রত্যয়ের স্ত্রীলিঙ্গ কীরকম হয়, এটার নিয়ম আমি বলে দিয়েছিলাম শত্রী প্রত্যয়ের ভিডিওতে, যে যদি স্ত্রীলিঙ্গ করতে হয় তাহলে দেখো এর লটন্তিতে কি আছে, শর্টকাট। লটন্তিতে কি আছে? পচত শব্দের লটন্তিতে হয় পচন্তি, নয়তয় রশ্মি হয়, দীর্ঘিকার করে দাও, স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাহলে পচন্তি, পচ নয়তয় দীর্ঘিকার। আর শত্রী প্রত্যয়ে যেমন জাগ্রতি, প্রথমার বহুবচন, প্রথম পুরুষের বহুবচন হয় জাগ্রতি, লট প্রথম পুরুষের বহুবচন জাগ্রতি, অন্তি নেই কিন্তু, তার স্ত্রীলিঙ্গ কি হবে? যা আছে তার সঙ্গে দীর্ঘিকার করে দাও, হয়ে গেল স্ত্রীলিঙ্গ। তো লট অন্তিটা খুব গুরুত্বপূর্ণ, শত্রীর ক্ষেত্রে লট অন্তি বেশ গুরুত্বপূর্ণ। নেক্সট 48 নম্বরে দেখো বলছে ঋণ্যেভ্য, হ্যাঁ, ঋণ্যেভ্য রিকারান্ত শব্দ এবং নয় হসন্ত শেষে আছে এমন শব্দের উত্তর ড্যাশ প্রত্যয় হয়। একদম প্রধান সূত্র, কিন্তু এই সূত্রটা দিতেই পারে। আমি বলেছি প্রধান সূত্র মানে 1 নম্বর সূত্র যেটা থাকবে বইতে, সেটা প্রধান সূত্র, একদম প্রথমেই যেটা থাকবে কোনো একটা সূত্র আলোচনা, কোনো একটা টপিক আলোচনার ক্ষেত্রে, সেটা প্রধান সূত্র। ঋণ্যেভ্য ইপ প্রত্যয়, উময় দীর্ঘি পয় হসন্ত, ইপ প্রত্যয়। এই প্রত্যয় কখন হয়? পাণিনি সূত্র করছেন যে যখন রিকারান্ত শব্দ থাকবে, কর্তৃ, দাত্রী, ভ্রাতৃ, এবং শেষে নয় হসন্ত রয়েছে, হ্যাঁ, এইরকম শব্দ থাকলে আমরা কি করব? ইপ প্রত্যয় করব। তাহলে এই স্ত্রীলিঙ্গবাচক শব্দে আমরা দেখছি, মানে স্ত্রীলিঙ্গ করার ক্ষেত্রে দেখছি ঋণ্যেভ্য, একটা সূত্র দেখলাম, ঋণ্যেভ্য কি হয়? ইপ, এই সূত্রটা লিখে রাখবো। আর একটা রয়েছে উগিতশ্চ ইপ, উকারান্ত শব্দ, উগিতশ্চ, রস্যু গয়রসি ত তালব্য শয়চ, উগিতশ্চ, এই সূত্রে কি হয়? ইপ প্রত্যয়। তাহলে ইপ প্রত্যয়ের আমরা দুটো সূত্র পড়ব, ঋণ্যেভ্য ইপ আর উগিতশ্চ। এছাড়া দেখো অজাদি অতষ্টাপ, অজাদ্যষ্টাপ, টাপ প্রত্যয় কখন হয়, কোন সূত্রে হয়? অজাদ্যষ্ট, অজাদিগণ অকারান্ত শব্দ, অজাদি শব্দ আর অকারান্ত শব্দে টাপ প্রত্যয় হয়। এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট সূত্র, যে কোন সূত্র, স্ত্রী প্রত্যয়ের মধ্যে 2-3টে সূত্র ইম্পর্টেন্ট, বেশি সূত্র বলছি না, প্রধান, একদম প্রধান, একদম নাম্বার 1-এ যে সূত্রটা রয়েছে সেটা প্রধান সূত্র। নেক্সট ভীরু পদের স্ত্রীলিঙ্গ কিরূপ হবে? ভয় রশ্মি রয়
রস্যুকার রয়েছে। এইখানে পাণিনির একটা সহজ সূত্র রয়েছে। উনি বলছেন রস্যুকারান্ত যদি কোনো শব্দ দেখো, রস্যুকারান্ত যে রস্যুকার রয়েছে, রস্যুকারান্ত শব্দের স্ত্রীলিঙ্গ করতে হবে, তুমি উং প্রত্যয় করে দাও। রস্যু ওই দীর্ঘ উময় হসন্ত, উং মানে রস্যুকারটাকে দীর্ঘকার করে দাও। সোজা কথা, রস্যুকারটাকে দীর্ঘকার করে দাও, আর কিছু না। রস্যুকারটাকে দীর্ঘকার বানিয়ে দিলেই এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাহলে হচ্ছে উং প্রত্যয় হবে। কি প্রত্যয় হবে? উং, দীর্ঘ উময় হসন্ত, উং। সূত্র কি? উং উতঃ, এরকম বলে সূত্র রয়েছে। উং প্রত্যয়ের প্রধান সূত্র উং উতঃ। আরেকটা সূত্র, তাহলে এখানে উং প্রত্যয় করলে বানানটা হয়ে যায় ভয় দীর্ঘী রয় দীর্ঘকার, ভীরু। এইবার দেখো এখানে পদ বলেছে, যদি এটা বানান ভুল করেছে। ভীরু শব্দে এখানে বিসর্গ দিলে তবেই এটা পদ হতো। ভীরু শব্দে যদি এখানে বিসর্গ দিই তবেই পদ। এটা অ্যাকচুয়ালি আছে শব্দ। ভীরু শব্দের স্ত্রীলিঙ্গ কীরূপ হবে, এটা হওয়া উচিত ছিল, প্রশ্নেতেই ভুল রয়েছে। ভীরু শব্দের স্ত্রীলিঙ্গ হলে হতো ভয় দীর্ঘী রয় দীর্ঘ, এরকম হতো। আর এখানে যদি ভীরুতে বিসর্গ দিত তারপর বলতো এই পদের স্ত্রীলিঙ্গ কী হবে, তখন হতো এই সি নাম্বার, ভয় দীর্ঘী রয় দীর্ঘ বিসর্গ। বিসর্গটা এখানে যদি থাকতো পদ বানিয়ে দিত, তাহলেও তুমি পদ বানাতে। এখানে শব্দ দিয়েছে, তুমিও শব্দ দেবে, যেমন তোমায় প্রশ্ন তুমিও তেমন উত্তর দেবে। এটা বি উত্তর। ওপরে ওঠা ভিন্ন অর্থে উৎপূর্বক স্থা ধাতু কোন পদী হয়? বহুবার আলোচনা করেছি এটা। আত্মনেপদী পড়ানোর সময় বলেছি উত্তিষ্ঠতি উত্তিষ্ঠতে মানে কি, অর্থ পার্থক্য কি, আত্মনেপদ কেন হয়েছে, সব আলোচনা করেছি। তাহলে উত্তিষ্ঠতে মানে উৎস্থা, আত্মনেপদী করলে হয় উত্তিষ্ঠতে। তাহলে উৎপূর্বক ওপরে ওঠা ভিন্ন অর্থ মানে ওপরে উঠছে না, ইচ্ছা করছে, মনে মনে কামনা বাসনা করছে, আকাঙ্ক্ষা করছে, তখনও যদি আমি উৎপূর্বক স্থা ধাতু করি তাহলে আমাকে আত্মনেপদী করতে হবে। তাহলে যোগী মুক্তৌ উত্তিষ্ঠতে, যোগী মুক্তির ইচ্ছা করছেন। আর যদি বলো যে যোগী বিশেষ একটা রাজ্যের একজন ব্যক্তিত্ব, নাম বললাম না, যোগী জয়ে জয় লাভে উত্তিষ্ঠতে, জয় লাভের ইচ্ছা করছেন, আগামী ভোটে জয় লাভের ইচ্ছা করছেন, হবে আত্মনিপদী করতে হবে। কিন্তু যদি বলো যে যোগী আসন থেকে উঠছে, তখন কি বলতে হবে? যোগী আসনাৎ উত্তিষ্ঠতি, পরস্মৈপদী করতে হবে। ওপরে ওঠা হলে পরস্মৈপদী, যেমন ছাত্রদের বলো উত্তিষ্ঠতু, ওঠো। তাহলে ওইটা কি হচ্ছে? পরস্মৈপদী হচ্ছে, কারণ ওটা ওপরে ওঠা বোঝাচ্ছে, বেঞ্চ থেকে ওপরে ওঠা বোঝাচ্ছে, চেয়ার থেকে ওপরে ওঠা বোঝাচ্ছে। ওপরে ওঠা বোঝালে পরস্মৈপদী। আর ওঠা ভিন্ন যদি বোঝায়, ইচ্ছা করা বোঝায়, কামনা বাসনা করা বোঝায়, তখন আত্মনেপদী। কারয়তে কোন সূত্র বলে আত্মনেপদী হয়েছে? এখানে কারয়তে দেখো তো ক্রি ধাতু, মাঝখানেটাই অন্তঃস্থ রয়েছে, এটা নিচ থেকে এসেছে, তারপর আত্মনেপদী হয়েছে। এই অটা কোথার থেকে, জটা কোথার থেকে এসেছে? নিচ থেকে। তাহলে কারয়তে নিজন্ত রূপ হয়েছে, নিচ প্রত্যয়ান্ত রূপ হয়েছে। এটা নিজন্ত রূপ বা নিচ প্রত্যয়ান্ত রূপ। তাহলে কারয়তে কেন এইরকম রূপ? নিচ প্রত্যয়ান্ত। আর নিচ প্রত্যয়ান্ত পদ উভয়পদী হয়, পরস্মৈপদীতেও হবে, আত্মনেপদীতেও হবে। মানে কারয়তি কারয়তে দুটোই ঠিক। তুমি যদি বলো যে আহম কটম কারয়ে, কারয়ে মানে উত্তম পুরুষের এক বচন বল। আচ্ছা, উত্তম পুরুষের এক বচন চিনতে যদি অসুবিধা, আমি তে দিয়েই বলছি। স কটম কারয়তে, তার মানে কি? সে কট নির্মাণ করছে, খাট নির্মাণ করছে, বা খাটিয়া নির্মাণ করছে, যাই বলো না কেন, মাদুর নির্মাণ করছে, যাই নির্মাণ করছে। কেন? নিজের জন্য। নিজের জন্য যদি হয় তখন আত্মনেপদী কারয়তে। আর যদি বলে যে মাতা কটম কারয়তি, কেন? পুত্রের জন্য, সে পুত্রের জন্য নির্মাণ করছে, যে পুত্রকে ওখানে শোয়াবে বলে, তখন পরস্মৈপদী। কারণ ক্রিয়ার ফল কর্তা ভিন্ন অন্য কোথাও গেলে পরস্মৈপদী। আর কর্তার কাছে হলে ওই ফলটা যদি কর্তা নিজেই ভোগ করে, কেন করাচ্ছি? নিজের জন্য করছি, তখন আত্মনেপদী। আচ্ছা, নেক্সট। তাহলে এটা হলো নিচ, এটা উত্তর হলো। আদি পুরাণ হলো ব্রহ্মপুরাণ। হ্যাঁ, ব্রহ্মপুরাণ আদি পুরাণ জগতের। হ্যাঁ, আগেরটার উত্তরটা একবার বলে দিন। এই যে দেওয়া রয়েছে বি, নিচ, নিচশ্চ। আদি পুরাণ হলো ব্রহ্মপুরাণ।
53 শ্রীয়ই যুক্ত অর্থ, শ্রীয়ায় অর্থ কোন সন্ধি হয়েছে? একদম সোজা প্রশ্ন, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ, কি সন্ধি? সবাই বুঝতে পারছো, এখানেও স্বর এখানেও স্বর, দুই পাশেই যদি স্বর থাকে স্বরসন্ধি। আমি সন্ধি কিভাবে বুঝবে? প্লাসের আগে আর প্লাসের পরে, এইটুকু দেখবো, তার আগে পিছে কি রয়েছে আমার দেখার দরকার নেই, মানে বোঝারও দরকার নেই। সন্ধি মানে এইটুকু, ওই প্লাসের আগের বর্ণ আর পরের বর্ণ হয়ে গেল শ্রীয়ায় অর্থ, অবশ্যই স্বরসন্ধি। কি করে হলো? ওইটা আয় হয়েছে এখানে, ওইটা আয় হয়েছে। কোন সূত্রে হয়? এচো অয় অব আয় আবো। আমি শুধু স্বরসন্ধির সূত্র পড়তে বলবো, আর কোনো সূত্র লাগবে না, ব্যঞ্জন সন্ধির সূত্র তো পড়তেই যাবে না। শ্রীয়ই যুক্ত অর্থ, শ্রীয়ায় অর্থ। এবং এখানে আরেকটা বিকল্প রূপ হয়, লোপ সাকল্যস্য সূত্রানুসারে এই অন্তস্তয়টা লোপ পেয়ে যায়, যেখানে আয় অব অয় ইত্যাদি হয়, তার বয় হসন্ত ইয় হসন্ত এগুলো লোপ পেয়ে, যেগুলো আমি করাবো, সন্ধি করাবো। সন্ধিটাই শুধু বাকি রয়েছে আমাদের, বাকি সবই মোটামুটি হয়ে গেছে, সন্ধিটা করাবো সম্ভবত নেক্সট উইকেই হবে। প্রভু ভৃত্তেন কার্যম কারয়তি, কোন সূত্র বলে কর্তৃকারক হয়েছে? দেখো একটু আগেই কারয়তি কারয়তে পেয়েছিলাম, তাহলে কারয়তি মানে কি? প্রভু ভৃত্যের দ্বারা কার্য করাচ্ছেন, হ্যাঁ, অন্যের জন্য এই কাজটা হচ্ছে, তাহলে প্রভু ভৃত্যের জন্য কার্য করাচ্ছেন, এটা পরস্মৈপদীতে করেছে। এবং এখানে বলেছে যে কোন সূত্রে কর্তৃকারক হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কর্তৃকারক বলতে কোনটা, এইটাকে ধরেছে, ঠিক আছে? এখানে দাগ দিয়ে দেওয়া উচিত ছিল বা মোটা করে দেওয়া উচিত ছিল। প্রভু, প্রভুতে কোন কারক হয়েছে বা কী ধরনের কর্তা, কী ধরনের কর্তা হলে প্রশ্নটা আরও ভালো হতো। এটা একটা প্রযোজক কর্তা বা হেতুকর্তা, তৎপ্রযোজক হেতুশ্চ, বানানটা এখানে ভুল রয়েছে, প্রযোজক কয় ওকার হবে আর হেতুশ্চ আলাদা হবে, এটাকে প্রযোজক কর্তা বলা হয়। আর প্রযোজ্য কর্তাকে, ভৃত্য হচ্ছে প্রযোজ্য কর্তা। অক্ষয় দিব্যতি, এখানে অক্ষয় পদের বিকল্প রূপ কি? এইটা ভালো প্রশ্ন। অক্ষয় পদের বিকল্পে কি করা যেতে পারে? এখানে কি রয়েছে? তৃতীয়ার বহুবচন রয়েছে, হ্যাঁ, করণে তৃতীয়া হয়েছে। আমরা কি জানি? দিবকর্মচা সূত্রানুসারে দীপধাতুর প্রয়োগ থাকলে কর্মকারক হয়, দিবকর্মচা সূত্রেই কর্মকারক হয়, দিবকর্মচা সূত্রেই করণকারক হয়। একটা সূত্রেই দুটো জিনিস হয়, কর্মও হয় করণও হয়। এই একটা সূত্রই আছে, এই যে সূত্রে কর্তা কর্ম, কর্ম আর করণ দুটো একই সঙ্গে হয়। এবং তাহলে কি রয়েছে? করণ রয়েছে, আমরা কর্ম করব এবং বহুবচন করব, হবে অকশান, নয় হসন্ত হবে, দ্বিতীয়ার বহুবচন নরানের মতো, নরশব্দের মতো। 56 উত্তর পদার্থ প্রধান, কিছুদিন আগের সপ্তাহে আমরা শিখেছি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস উত্তর পদের অর্থ আমি ছবি দেখিয়ে দেখিয়ে বুঝিয়েছি, তৎপুরুষ সমাসকে এইভাবে কীভাবে বুঝতে হবে, তার অর্থ কিভাবে হয়। তৎপুরুষ সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। এমনকি তৎপুরুষের অন্তর্গত যত সমাস রয়েছে, সেটা কর্মধারয় বলো, দিগু বলো, আর তৎপুরুষের তো বিশেষ কুতৎপুরুষ, গতি তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, এগুলো সবই উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। চোর ও ভয়ম ভি ধাতুর প্রয়োগ রয়েছে, ভি ধাতুর প্রয়োগ থাকলে কি করব? পঞ্চমী তৎপুরুষ করব, চোরাত ভয়ম। এবং অপশানগুলি টিক করার খেয়াল করবে, এখানে চোর ভয় দিয়েছে না চৌর ভয় দিয়েছে। এখানে দিল চোর আর অপশানে দিল চৌরাত ভয়ম, চোরাত ভয়ম, দুটোই দিল। তুমি হয়তো খেয়াল করলে না, চোর আর চৌর, এইটুকু খেয়াল করলে না, ভুল হয়ে যাবে কিন্তু। তাহলে এটা আমরা খেয়াল করব, বানান কি দিয়েছে, দরকার দুবার তিনবার করে প্রশ্নটা রিডিং পড়ার চেষ্টা করব। কৌটিল্যের তন্ত্র অংশে কতগুলি অধিকরণ রয়েছে? একদম প্রথমে পেয়েছিলাম তন্ত্র আবাপ এবং তন্ত্রযুক্তি 591, মানে 5 হচ্ছে তন্ত্রে রয়েছে অধিকরণ, 9 হচ্ছে আবাপে রয়েছে, আর একটা হচ্ছে তন্ত্রযুক্তি। উচ্চ শ্রেণীর প্রাকৃত ভাষী পুরুষ চরিত্র, উচ্চ শ্রেণীর প্রাকৃত ভাষা বলেছিল করভক, রাজমাতার বার্তা বাহক ছিলেন। আচ্ছা, ক্রিযুক্ত জং প্রত্যয়, জং প্রত্যয় পৌনপূর্ণ অর্থে, বারবার করা অর্থে, ভৃশ প্রভূত পরিমাণে হচ্ছে এই অর্থে ক্রিং প্রত্যয় হয়, জং প্রত্যয় হয়, এবং সবকটাকে পদ বানিয়ে দিয়েছে। কি হবে তাহলে? উত্তরটা হবে চেক্রিয়তে। উত্তর হবে চয় একার কয়রা ফেলা দীর্ঘি অন্তস্তয় তয় একার, চেক্রিয়তে, এইরকম রূপটা হবে। এই হচ্ছে আমাদের 60খানা প্রশ্ন শেষ। এইবার বাড়িতে প্রত্যেকে এই উত্তরগুলোকে টিক মারবে, কটা কটা কার কতগুলি হয়েছে একবার করে দেখবে, হ্যাঁ, এবং মেলাবে, মিলিয়ে দেখবে কার কতগুলি করে হয়েছে। আমাকে জানানোর প্রয়োজন নেই, সেলফ অ্যানালাইসিস করো যে তুমি কে কতগুলি করে ঠিক করতে পারছো এবং কোথায় কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, সেই জায়গাগুলো বই খোলো, খুলে দেখো কেন ভুল হয়েছে। ঠিক আছে? এইবার যদি কারো কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন হলো, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, যদি না থাকে তাহলে দাদা, হ্যাঁ বলো। বলছি ওই সেওয়াসটা বললেন, ওটা ঠিক বুঝলাম না। সেওয়াসটা তো
ইয়সুন প্রত্যয় রয়েছে, ইয়সুন সাথে ইষ্টন তো যোগ হয় না। প্রশস্য যোগ ইয়সুন হলে শ্রেয়স বা জ্যায়স হ্যাঁ হয়। হ্যাঁ, সরি ওটা ভুল বলছো, প্রশস্য থাকা উচিত। মানে ওইখানে কি বলো তো, অপশানে এমনভাবে দিয়েছে, হ্যাঁ ওইটা স্র আদেশ হয়, তালব্যশয় রফালা হয়, আমি ভুল বলেছি, ওটা স্র তালব্যশয় রফালার সঙ্গে ইয়সুন করলে হয় শ্রেয়স। একদম ঠিক বলেছো। তাহলে ওই ওই অপশনটা কোনোটাই নয় হবে। কোনোটাই নয় হবে, ওইটা হওয়া উচিত ছিল প্রশস্য প্লাস ইষ্ঠন। হ্যাঁ, প্রশস্য থাকলে হতো। আমি এই প্রশস্য ভুলটা যুক্ত করেছিলাম ইষ্ঠন 2016 হলে সালে। প্রশস্য স্র বলে সূত্র রয়েছে, প্রশস্য হ্যাঁ শব্দের হ্যাঁ জায়গাতে হ্যাঁ স্র আদেশ হবে, তারপর তুমি ইয়সুন ইষ্ঠন যাই করো করো। ইয়সুনের হ্যাঁ ইয়স থাকে হ্যাঁ, আর ইষ্ঠনের ইষ্ঠ থাকে, তাই শ্রেয়স ঈশ্বর। অথবা শ্রেষ্ঠ। ওটা শ্রেয়সের পরে ইষ্ঠন, ওটা একদম বাজে একটা উত্তর, আমি খেয়াল করিনি ব্যাপারটা, একদম এড়িয়ে গেছি ওটা। আচ্ছা ঈশাদ্রি বলো। স্যার 32 এর অ্যান্সারটা একটু দেখি। থার্টি টু, থার্টি টু, থার্টি টু, থার্টি টু, হ্যাঁ। এই যে বটচ্ছায়ম কোন সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ। হ্যাঁ স্যার, ওটা আপনি বললেন না, দুটো বললেন না অ্যান্সার হবে, ওটা একটু আরেকবার বলুন হ্যাঁ, না। বটানাং ছায়া বহু বচনে যদি থাকে, বটানাং ছায়া, হুম। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাহার অর্থ আছে, মানে অনেকগুলো আছে, সেই জন্য বটানাং বহু বচনে আছে দেখো। আর যদি বটস্য ছায়া হয়, তখন সমস্ত পদটি হবে বটচ্ছায়া, বট চয় ছয় আকার অন্তস্থয় আকার। আচ্ছা 25-এর কোশ্চেনটা একটু দেখুন। 25-এরটা। এই তো 25-এর এ উত্তর। হ্যাঁ 25-এরটা স্যার দুটোই এক আছে না, এ আর সি এর অ্যান্সারটা। হ্যাঁ তাই তো, দুটোই এক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে যে এ ওটার করেছে ব্যাপার তারও না। রাইট, যে সি করেছে তারও রাইট। হ্যাঁ ঠিক আছে। এ হয়, এগুলো তো বইয়ের সেট, দাদা কোন বই থেকে দাদা নিয়েছি ওই আমি সেটা উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ দাদা 60 নাম্বার যেটা লাস্ট করালেন, ওখানে তো ক্রিযুক্ত জং দেওয়া, ওখানে কোনো বিভক্তি তো জুড়ে দেয়নি। ঠিক কথা। তাহলে এখানে কোন অ্যান্সার কি এখানে করতেই হবে, না কোনোটি নয় করা যাবে? দেখো এই এই ধরনের মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন নয় তো, এটা হওয়া উচিত ছিল চেক্রিয়, চয়কার হুম। কয়রা ফেলা দীর্ঘ অন্তস্থ চেক্রিয়। হ্যাঁ হ্যাঁ এইবার হ্যাঁ। এইবার পরিনিষ্ঠিত রূপ বলেছে তো, অনেক ক্ষেত্রে পরিনিষ্ঠিত রূপের অর্থ এই অপশান দেখে তুমি এইটাকে গ্রহণ করতে পারো। ঠিক আছে, যেহেতু আচ্ছা। সবগুলোতেই ওরা আত্মনেপদী মানে পদ বানানোর চেষ্টা করেছে, পরিনিষ্ঠিত রূপ মানেই যে তোমাকে পদই বানাতে হবে এমন কোনো কথা নেই। ক্রিযুক্ত ত, পরিনিষ্ঠিত রূপ লেখো, কয়রি ত, এইটুকু লিখতে পারো। কৃত, হুম। কৃতম, কৃতা কোনটা হবে আমাকে যতক্ষণ না বলে দেবে আমি করব না। তো অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল চেক্রিয়, মানে সেই হিসাবে কোনোটি নয় হওয়া উচিত ছিল। পরিনিষ্ঠিত রূপ হচ্ছে আমি সেটাই চয়কার। করেছি, ওই জন্য ঠিক, জিজ্ঞাসা করি। তাহলে এইটা কি বল স্ট্যান্ডার্ড কোশ্চেন নয় তো, এইটা করলে আমি রাইট দেবো, কোনো সমস্যা নেই। প্রশ্নটা অতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, একটা দুটো প্রশ্ন এদিক ওদিক আছে, এই প্রশ্নটা যথেষ্ট ভালো প্রশ্ন, বেশ মিক্সচারটা ঠিকঠাক আছে। হুম। ক্রিযুক্ত জং করলে হয় চেক্রিয়, তারপর আত্মনেপদী তে আতে অন্তে সে যা খুশি জুড়তে পারি আমি। আর ওই ক্ষুদ্রতম পুরাণ, হ্যাঁ, এ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এইটা নিয়ে আমার সঙ্গে বহুত ঝামেলা হয়েছে ছেলেমেয়ের। আমি এক এক বইতে এক এক রকম পেয়েছি, 3খানা পার্ট রয়েছে, 2টো পার্ট পাওয়া যায় না, একটা পার্ট পাওয়া যায় তাতে 6000, ফলে আর 2টো পার্ট পাওয়া গেলে আরও বড় হতো, এরকম ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইতেই লেখা রয়েছে। এই জন্য আমি তখন একবার উল্লেখ করে দিলাম, যেহেতু অনেক বইতে কুর্ম পুরাণ রয়েছে, অনেক বইতে বলেছি, সব বলিনি, তাই কুর্ম পুরাণটা নাও। আচ্ছা, আর 38 দাগেরটা একটুখানি বলে দেবে? হ্যাঁ, কষ্টায় ক্রমতে, হ্যাঁ ক্রমণে, কষ্ট শব্দ মানে হচ্ছে পাপ, অর্থ দেওয়া রয়েছে। কষ্ট আমাদের কষ্ট শব্দ নিলে হবে না, পাপ এই শব্দের চতুর্থী বিভক্তি, তাহলে কষ্ট শব্দের চতুর্থী বিভক্তি করলে কষ্টায় হয়, নর শব্দের চতুর্থী করো নরায়, ফল শব্দের চতুর্থী ফলায়, কষ্টায়। চতুর্থী বিভক্তিযুক্ত কষ্ট শব্দ যদি থাকে, কষ্টপদ যদি থাকে চতুর্থী বিভক্তি যুক্ত হয়ে, এবং তার মানে যদি হয় উৎসাহ, ক্রমণ মানে এগিয়ে যাওয়া, তাহলে উৎসাহিত হওয়া এরকম মানে যদি হয়, তাহলে তাতে আমরা কং প্রত্যয় করব। তখন মানে হয় কষ্টায় ক্রমতে, বাক্যটা হবে, এটা হচ্ছে সূত্র। আর ব্যাস বাক্য হবে, বা যেটা যে বাক্যে আমরা অর্থ বুঝে প্রত্যয় করব সেই বাক্যটা হবে কষ্টায় ক্রমতে, অর্থাৎ পাপে সে উৎসাহিত হচ্ছে, খারাপ কাজে উৎসাহিত হচ্ছে। কিছু লোকের দেখবে না, খারাপ কাজ করলে আরও বেশি ভালো লাগে, সে আরও বেশি খারাপ কাজ করতে চায়, তাই কষ্টায় ক্রমতে।
এই রকম ব্যাস বাক্য থাকবে। এবার বলবে এখানে কোন প্রত্যয় করবে, কং প্রত্যয় করবে। পরিনিষ্ঠিত রূপটা কি হবে, কষ্টায়তে, এরকম রূপ হবে। এটা সূত্র চেয়েছে, এই সূত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। কংয়ের এটা প্রধান সূত্র নয়, এটা একটা অপ্রধান সূত্র। স্যার বিতুর্গীহ আর লাস্ট একবার বলুন। আচ্ছা, ও বলে নিক, তারপরে বাকিরা বলবে। লাস্ট একটা মনোহরতি, মনোহরতি ইতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি দিয়েছে দাদা? ওইটা সম্ভবত অচ প্রত্যয়ান্ত, ওইটা আমি সঠিক প্রত্যয় বলতে পারবো না। ওটা বোধহয় অচ প্রত্যয়ান্ত। ঠিক আছে, হ্যাঁ স্যার, একটা বইতে পড়েছি এটা অজ প্রত্যয়ান্ত। অচ না? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, এই তো অজ তাহলে জানা গেল। হুম। কোথায় রয়েছে কে জানে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। 33। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা অচ প্রত্যয়ান্ত। হ্যাঁ বলো। বলবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওই গোত্রেণ শাণ্ডিল্য, ওটা তো প্রকৃতিবাচক শব্দ, তাহলে অর্থটা কি বোঝাবে সেক্ষেত্রে? আপনি তো দেখো ওটা প্রশ্নটা তো আমি তখন আলোচনা করলাম যে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ওই রকম ঘুরিয়ে প্রশ্ন ওখান থেকে অন্তত হবে না। হ্যাঁ, গোত্র অর্থে মানে গোত্র শব্দ যদি থাকে, সেই শব্দে তৃতীয়া হবে প্রকৃত্যাদিব্য উপসংখ্যানাম এই বার্তিক অনুসারে। যে প্রকৃতি, স্বভাব, গোত্র, সম, দুঃখ, সুখ, এই যে শব্দগুলি রয়েছে সেই শব্দ প্রকৃতিগণে পঠিত। ওই শব্দে বিশেষ বিশেষ অর্থে তৃতীয়া হয়। এইরকম করে দেখবে ব্যাকরণ কৌমুদি খুলবে, সেখানে লেখা আছে বিশেষ বিশেষ অর্থে। কি অর্থে সেটা বলে দেয়নি কিন্তু। তা তুমি শাণ্ডিল্য তাকে কেন বলছো? তো গোত্র নাম হেতু তাকে শাণ্ডিল্য বলছো, ওই হিসাবে একটা হেতু অর্থে, কিন্তু সূত্র হেতু হবে না কিন্তু। হ্যাঁ, সেই অর্থে বলে প্রকৃত্যাদিব্য উপসংখ্যানাম যেটা আছে সেটা বার্তিক, আর হেতুটা ওটা সূত্র হেতু। হ্যাঁ, হেতৌ সূত্রে তৃতীয়া হচ্ছে, কিন্তু এখানে হেতু অর্থে হেতৌ সূত্রে তৃতীয়াটা ঠিক জাস্টিফাইড নয়। মানে অ্যাকচুয়ালি না, এই প্রশ্নটাতেই ভুল রয়েছে। প্রশ্নটা এরকম হওয়া উচিতই ছিল না। প্রশ্নটা পরিষ্কার হওয়া উচিত ছিল যে এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে কোন সূত্রানুসারে, ব্যাস এটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা এবং এইগুলোর মধ্যে বিবাদ আছে। এইগুলোতে কেউ কেউ বলে যে প্রকৃত্যাদিব্য স্বীকার করার দরকার নেই, এগুলো হেতু অর্থেই হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য ওইরকম দিয়েছে। স্যার 40 নম্বরে ওই লক্ষ্মী বধ, ওটা হ্যাঁ, হ্যাঁ। বিকল্প রূপটা বললেন, ওটা একটু বুঝতে পারলাম না। আমি মানে বিকল্প রূপ হয় না ওটা বলেছি, প্রশ্নটাই ভুল। এখানে লক্ষ্মী বধ এর বিকল্প রূপ চেয়েছে, এর বিকল্প হয়ই না, এইটা হচ্ছে পদান্ত রূপ। লক্ষ্মী বতের পদান্ত রূপ হচ্ছে লক্ষ্মী বান, প্রথম আর এক বচন রয়েছে। হ্যাঁ, প্রথম আর এক বচন, সেটা আমি ভাবলাম বিকল্প রূপ ওটা না, আমি তো এই জন্য আলোচনা করে দিলাম যেটা বিকল্প রূপ নয়, ওটা প্রথম আর এক বচন, এটা কোনো রকম ভাবে বিকল্প নয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার পিতুর্গীহ আর প্রাপ্তরাম বলুন। একজন একজন করে কি বলো? স্যার পিতুর্গীহ আর প্রাপ্তরাম, তার আগে একজন বলছে। পিতুর্গীহ আর প্রাপ্তরাম ওটা একবার বলে দিন। শুনতে পাইনি, একটু জোরে বলো। পিতুর্গীহ আর প্রাপ্তরাম 26 আর 27। 26 আর 27, ও সন্ধি সন্ধি, আচ্ছা আচ্ছা। এখানে সন্ধির নিয়মটা তুমি খাতায় লিখে রাখো, আমি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি করাবো। এই সমাসের আর 2 থেকে 3টে ক্লাস হলে সমাস শেষ হয়ে যাবে, তারপরেই হবে। এখানে দেখো বিসর্গটা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক তার আগে কি কার রয়েছে? রস্যুকার। তাহলে নিয়ম লেখো অ বা আ, তারপর বিসর্গ, মানে অ/আ, মানে অকার আকার বাদে অন্য কোনো বর্ণের পর বিসর্গ, প্লাস এই পাশে কি থাকবে? বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, মানে 3 4 5 এবার লিখতে পারি। বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্তস্থ বর্ণ বা হ যদি থাকে, বিসর্গটা র হয়ে যাবে, ব্যাস রটা পরের মাথায় যুক্ত হয়ে যাবে, গেল একটা নিয়ম। আর 27টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি আমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে আরও একবার যদি বলতে বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাও বলবো। এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। কী নিয়ম? আগে যদি অকার রস্যইকার রস্যুকারের পর বিসর্গ থাকে, কি বললাম লিখে রাখো, অকার রস্যইকার রস্যুকার এই 3টের পর বিসর্গ, প্লাস এর পরে যদি র থাকে, প্লাস এর পরের বর্ণটা যদি র থাকে, তাহলে এই বিসর্গের আগে যে 3টে স্বর বললাম অ ই উ, এই 3টের বৃদ্ধি ঘটবে।
এই তিনটে দীর্ঘস্বর হবে, অকার আকার হয়ে যাবে, রস্যিকার দীর্ঘিকার হয়ে যাবে, রস্যকার দীর্ঘকার হয়ে যাবে। যেমন প্রাপ্তযুক্ত রাম হয়ে যাচ্ছে প্রাপ্তারাম, অকারটা আকার হয়ে গেল। এবার যদি বলে হরি, হরয় রস্যি বিসর্গ যুক্ত রম্মতে, রম ইজাফালা তয়কার, তাহলে হরিতে বিসর্গ পরে র রয়েছে, হয়ে যাবে হর রয় দীর্ঘিকার হয়ে যাবে হরিরম্মতে। একসঙ্গে লিখতে হবে, আলাদা লিখলে হবে না। আর যদি হয় বিধু, বয়রস্যি ধৈরস্যু, বিধু মানে চাঁদ, বিসর্গ দাও বিধু যুক্ত রাজতে, চাঁদ প্রকাশিত হচ্ছে, সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে, হ্যাঁ বিরাজমান রয়েছে, বিধু বিসর্গ প্লাস রাজতে, তাহলে রস্যুকারের পর বিসর্গ, ঠিক তারপরে রকার রয়েছে, র বর্ণ রয়েছে, তাহলে সন্ধিতে কি হয়ে যাবে বিধু রাজতে, বয়রসি ধয় দীর্ঘকার হয়ে যাবে। সূত্র জানার দরকার নেই, বিসর্গ সন্ধি সূত্র পড়ার দরকার নেই, স্বরসন্ধি সূত্রও কিন্তু পড়ার দরকার নেই। নেক্সট আর কেউ? শর্মিষ্ঠা বলছিলে, বলো। 58টা কত হবে দাদা? কোনটা হবে 58টা? 58টা কৌটিল্যের তন্ত্র অংশে 5টি, এটা বলেছিলাম, তন্ত্রে 5টি, আবাপে 9টি, এটা 5 উত্তর হবে। আর 15টা দাদা বিনয়াধিকারী কবে ওটা? 15 15 15 15। আবাপ অংশে প্রথম অধিকরণের নাম কি? মণ্ডল জনি। আচ্ছা ঠিক আছে দাদা। তন্ত্র অংশে হলে বিনয় আধিকারিক। আচ্ছা আর কেউ? বলছি ওই পুরো পুরো নৃত্যতে যেটা আছে সেটা নড়ি নৃত্যতে বা নড়ি নৃত্যন্তে কি হতে পারে? না, পূর্ণ পূর্ণ নৃত্যটি আছে। তোমার বাদিকে যে বাক্যটা দিয়ে দিয়েছে সেই বাক্যে এক বচন আছে কিনা দেখো। এক বচন থাকলে উত্তরও এক বচনে করতে হবে, সমাসান্ত মানে প্রত্যয়ান্ত পদটি এক বচনে হবে। পূর্ণ পূর্ণ নৃত্যন্তি নয়তয় রশ্মি থাকলে তখন তুমি নড়ি নৃত্যন্তে বহু বচনে করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট স্যার একটু 37 নাম্বারটা একটু বলবেন। 37। আচ্ছা, হংস ইব আচরতি হংসায়তে, হ্যাঁ কং প্রত্যয়ান্ত পদ, হংস প্লাস কং করলে হয় হংসায়তে। আচরণ অর্থ যদি বোঝায় এবং উপমানবাচক কার মতো আচরণ করছে, হাঁসের মতো আচরণ করছে, হ্যাঁ সে হাঁসের মতো আচরণ করছে, তাহলে উপমানবাচক পদ রয়েছে। তো সুতরাং উপমানবাচক পদ যদি থাকে এবং আচরণ করা অর্থ বোঝে তাহলে কং প্রত্যয় হয়। হংস শব্দ সেটাকে ধাতু বানিয়ে দিলাম, এটাই নাম ধাতু, নামটাই ধাতুতে পরিণত হয়ে গেল, শব্দটাই ধাতুতে পরিণত হয়ে গেল, তাই হয়ে যাবে হংসায়তে, কং প্রত্যয়ান্ত পদ। এটা বললাম কি প্রত্যয়টা তো যুক্ত করা যেতে পারে এখানে। কোনটা? কি প্রত্যয়? কি প্রত্যয় আচরণ অর্থে? না, কি প্রত্যয় হংসতি করো না, হংসতি বোধহয় হবে না, হংসায়তেই বোধহয় ঠিক। ঠিক আছে, হংসায়তেই করো, হংসতি করো না। আচ্ছা আচ্ছা, এই 36 নাম্বারটা বলেছিলাম, এটা ভুল হয়ে গেছে। শ্রেয়স শব্দটা অটোমেটিক এখানে ইয়স প্রত্যয়ান্তই রয়েছে, ইয়সুন প্রত্যয়ান্তই রয়েছে, এটা হওয়া উচিত প্রশস্য। হ্যাঁ এটা ভুল দিয়েছে, এটা কোনোটিই নয় হবে, এটা হওয়া উচিত প্রশস্য প্লাস ইষ্ঠন। প্রশস্য শব্দের জায়গায় স্র আদেশ হয়, তালব্যশয় রফালা। হ্যাঁ স্রর সঙ্গে ইষ্ট করলে হয় শ্রেষ্ঠ, স্রর সঙ্গে ইয়স করলে হয় শ্রেয়স। হ্যাঁ এটা কোনোটিই নয় হবে 36এরটা। ওটা মানে অভ্যাসবশত হয়তো কোনো কারণে বলে ফেলেছি। স্যার হ্যাঁ বলছি স্যার, গতকালের ব্যাকরণের যে প্রশ্নটা ছিল স্যার পরীক্ষার, ওইটার কি আলোচনা হয়ে গেছে স্যার? গতকাল actually কোন পরীক্ষাটা বলো তো? ওই গতকাল একটা পিডিএফ দিয়েছিলেন ব্যাকরণের। স্যার অফলাইন এক্সাম বলছে ও বোধহয়। অফলাইনেরটা দেখবে অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম, তারপরে অনেকগুলো উত্তরও সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ উত্তরগুলো স্যার পেয়েছি, এবার উত্তরগুলো আলোচনা স্যার হয়নি। না ওইটার আর আলোচনা করিনি, সব আলোচনা করলে হবে, ওগুলো একটু জাস্ট মিলিয়ে নাও, ওখানে প্রচুর উদাহরণ রয়েছে। ঠিক আছে, না না ঠিক আছে, ওইটাই একটু তো দেখে স্যার নাও। ওটা। সব আলোচনা করি না আমি, এইগুলো আলোচনা হবে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক এটা হলো এটা। আচ্ছা এইবার আর একটা রয়েছে,
এইটা রয়েছে, এইটা আমরা আজকে আর আলোচনা করবো না, এটা আবার কালকে আলোচনা করবো। কালকে আমার আর একটা ক্লাসও হবে, কালকে সমাসের ক্লাসও হবে, আর এটাকে আমি ঝটপট উত্তরটা বলে দেবো, দিয়ে তারপরে ক্লাসটা করব, ঠিক আছে? এইটাতে বেশি আলোচনার কিছু নেই, এটা সংক্ষেপে বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, আমি উত্তরগুলো ফটাফট বলেই দিই। আচ্ছা এটাতে আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেবে। স্যার কালকেই বলেন, আজকে আর মানে নেট নেই স্যার, ও নেট ব্যালেন্স আচ্ছা আচ্ছা, ওই ফুরিয়ে জন্য, ঠিক গেছে। আছে ঠিক আছে, ওকে ওকে, তাহলে কালকেই বলবো, বা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপে আমি উত্তরটা লিখে দিয়ে দিচ্ছি, ওকে? আরও ভালো হবে সেটা। তারপরে যদি কোথাও অসুবিধা থাকে জিজ্ঞাসা করে নেবে, কালকের ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে, গুড নাইট সবাইকে। কারো কিছু জিজ্ঞাসা আছে নাকি এখনো?